Good evening, sir. গুড ইভিনিং। গুড ইভিনিং। আচ্ছা, আজকের মেনলি আমরা এখানে সবাই একসাথে হয়েছি, তার বেসিক নলেজটা নিশ্চয়ই সবাই এতক্ষণে বুঝে গেছেন এবং পেয়ে গেছেন। আজকে আমাদের ক্লাস কী নিয়ে? এখনই কি আওয়াজ করতে হবে, সব করতে হবে? লাল কিতাব স্যার, লাল কিতাব। একদম, লাল কিতাব Lal চলছে Kitab আমাদের। Remedy. আচ্ছা, লাল কিতাব সম্বন্ধে কারো কি বেসিক কিছু নলেজ আছে? তুমি এখানে বসে তো সারা ঘরে দাম তুমি আওয়াজ করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, লাল কিতাব সম্বন্ধে কারো কোনো বেসিক নলেজ আছে? কারো কোনো বেসিক নলেজ লাল কিতাব সম্বন্ধে? স্বস্তিক লাইনে আছে? স্বস্তিক কি ক্লাসে আছে আজকে? স্বস্তিক? স্যার, লাল কিতাব হলো মানে পৌরাণিক মুনি ঋষিরা তখন সমস্যার সমাধানের জন্য যে পথ দেখাতো সেটাই হলো লাল কিতাব, এরকম কিছু একটা স্যার। আছি স্যার বলছো, মুখের আওয়াজ কোথায়? স্যার কিচ্ছু শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক ব্রেক। আচ্ছা, আমি বলছি। হ্যাঁ, লাল কিতাব স্যার হচ্ছে, লাল কিতাব কি স্যার ওই জোশীজি লিখেছিলেন স্বপ্নতে? কে লিখেছিল? কোন যোশী ছিল স্যার, নামটা মনে পড়ছে না। আহ, যিনি স্বপ্নতে অ্যাস্ট্রোলজি শিখেছিলেন, উনি স্বপ্ন বা মানে স্বপ্ন দেখে শিখে ওটাকে লিখেছিলেন। মানে এটা কি শিওর জানি না। আমি সেটা বলিনি, আমি জাস্ট, আপনি অতটা ডিপলিও বলিনি। আমি আমি শুধু বলেছি লাল কিতাব কী করে। আরে কি হচ্ছে, দাম দুম আওয়াজ। আমি শুধু একটা কথাই বলেছি যে লাল কিতাবটা কি, এটা কি ধরনের অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজির কি পার্ট। কারো কি কোনো বেসিক নলেজ আছে? একদম বেসিক, আমি এর ডিপলি কিচ্ছু জানতে চাইছি না। বা লাল কিতাব কীভাবে এসেছে বা কি বৃত্তান্ত, সেটাই। নো স্যার। আচ্ছা, রেমেডিয়াল প্রসেস। এটা খুব ভালো, সুন্দর। কে বললেন? আচ্ছা, অভিজিৎ বাবু বললেন। হ্যাঁ, লাল কিতাবটা এমন একটা শাস্ত্র বা এমন একটা জ্যোতিষশাস্ত্র যেখানে আলটিমেটলি মানুষকে এই যে জ্যোতিষ নিয়ে যে ভয় দেখানো বা জ্যোতিষ সংক্রান্ত যে সমস্যা বা জ্যোতিষে এর প্রভাবে বা গ্রহের প্রভাবে, প্ল্যানেটের প্রভাবে মানুষের জীবনে অনেক কিছু ঘটে যাবে, অনেক কিছু হবে, এই যে একটা ভয় বা ভীতির যে সৃষ্টি, এটার একটা 90% সলিউশন করে দিয়েছিল লাল কিতাব। তাহলে কোশ্চেন আছে, স্যার কীভাবে, কী বৃত্তান্ত, এটা নিশ্চয়ই জানার জন্য একটা আগ্রহী সবাই। এই লাল কিতাব অ্যাস্ট্রোলজি অ্যাকচুয়ালি উনি এই গ্রন্থটা লেখা শুরু করেছিল 1939 সালে। এবং ও যেটা বললো যে এই যে জ্যোতিষ, উনি সমস্তটাই একটা ইসের মাধ্যমে দেখেছে। ঠিক আছে? আর এবং এই যে লাল কিতাবের যে বই, এটা ফার্স্ট পাবলিশড হয় 1952। কবে পাবলিশড হয়? স্ক্রিন দেখা যাচ্ছে? 1952। স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না। ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না স্যার। স্যার রূপচাঁদ যোশী, রূপচাঁদ যোশী। স্ক্রিনটা কী হলো? একটু কিন্তু স্ক্রিনটা ছিল।
দেখা যাচ্ছে? না, না স্যার। না স্যার, না স্যার, দেখা যাচ্ছে। দেখা আচ্ছা, যাচ্ছে এবার না। হ্যাঁ দেখা এবার যাচ্ছে এসছে স্যার, দেখা এসছে যাচ্ছে। স্যার, এবার এসছে, দেখা যাচ্ছে। এসছে। আচ্ছা, এই লাল কিতাব স্যার আপনি লেফট হয়ে গেছিলেন। আমি লেফট হয়ে গেছিলাম? ও মাই গড, নেটওয়ার্ক স্যার ইস্যু। আপনাকে লেফট দেখাচ্ছিল, হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু। এখন আবার জয়েন দেখালো। হ্যাঁ, তো এই লাল কিতাব অ্যাস্ট্রোলজি হচ্ছে যিনি আবিষ্কার করেছিলেন তার নাম রেবতী, ওনার নাম ছিলেন, এবং 1939 সালে প্রথম এই অ্যাস্ট্রোলজিটা উনি লেখা শুরু করেছিলেন এবং 1952 সালে এটার প্রথম বই পাবলিশ হয়েছে। এবং এই অ্যাস্ট্রোলজিটার সবথেকে বড় জিনিস হচ্ছে যে কিছু জানতে হবে না, কিছু বুঝতে হবে না, শুধু গ্রহের অবস্থান, প্ল্যানেটের অবস্থান অনুযায়ী এর আপনারা জাস্টিফিকেশান করতে পারবেন। এবং একটাই জিনিস, কোন প্ল্যানেট আপনার ভালো, কোন প্ল্যানেট খারাপ, সেটা যখনই আপনি জাজমেন্ট করতে পারবেন, দ্যাট ইজ আপনার প্রবলেম সলভ আউট। আচ্ছা, লাল কিতাবে আমাদের যে বলা হয়েছিল, লাল কিতাবের আমার কাছে যারা আগে ক্লাস করেছে তারা নিশ্চয়ই জানে। আচ্ছা, মনে আছে কি লাল কিতাবের ফর্মুলাটা বা ছকটা? মনে আছে? তার ছক বলতে সেই দৃষ্টিটা স্যার? এক্স্যাক্টলি। একের দৃষ্টি 7-এ, 2-এর দৃষ্টি 6-এ। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো বলো বলো। ক্যামেরা অন করো তো, ক্যামেরা অন করো, তার সোজাসুজি ক্যামেরা অন করো, 4-এর, ক্যামেরা অন করো। তার সোজাসুজি হ্যাঁ, 4-এর। সবাই ক্যামেরা অন হ্যাঁ করো। স্যার, অন করেছি স্যার। হ্যাঁ, বলো বলো, কি বললে বলো, আমি 4-এর দৃষ্টি একের 10-এ দৃষ্টি হবে। 7-এ, 8-এর দৃষ্টি 2-এ, 4-এর দৃষ্টি 10-এ। পারমিতা দি আপনি চুপ করুন। একের দৃষ্টি 7-এ, তারপরে স্বস্তিক, 2-এর দৃষ্টি 6-এ, তাই তো? তারপরে 6-এ। হ্যাঁ, হ্যাঁ, তারপরে 4-এর দৃষ্টি 10-এ। 4-এর দৃষ্টি 10-এ। আচ্ছা, তারপরে 4-এর দৃষ্টি 10-এ হলো। তারপরে দৃষ্টি 6-এর 9 স্যার। দৃষ্টি 2-এ যাবে যদি 6-এ স্যাটার্ন থাকে। স্বস্তিক, পড়াশোনা আমি এখানে যেটুকু ক্লাসে করছি তার মানে ক্লাসেও মনোযোগ নেই, পড়াশোনাতেও মনোযোগ নেই, নাথিং, অ্যাবসলিউটলি জিরো। 2-এর কোনো দৃষ্টি হয় না, আমি এটা অনেকদিন আগে বলেছি। 2-এর কোনো দৃষ্টি হয় না। 8-এর দৃষ্টি 2-এ, আর 6-এর দৃষ্টি কখন 2-এ যাবে? যখন স্যাটার্ন 6th হাউসে থাকবে। এটা এতবার করে বুঝিয়েছি, না হোক একটা ফুল ডে 3 ঘন্টার ক্লাসে বুঝিয়েছি, তারপরেও তিনটে ক্লাস করার পর কি করে ভুল হয়? মাঝে মাঝে মনে হয় আমি কি ঠিক মতো শেখাতে পারছি না। একের দৃষ্টি 7-এ, এটা লিখে নিন সবাই একদম। তারপরে 3-এর দৃষ্টি কোথায়? 3-এর দৃষ্টি 9 এবং 11-তে। হ্যাঁ, আর 11। কোথায় কোথায় 3-এর দৃষ্টি? 9/11। ভেরি গুড। স্যার 9 আর 11 স্যার। 4-এর দৃষ্টি? 10-এ স্যার। 10-এ। 5-এর দৃষ্টি? 9 আর 11। 9 স্যার, 5-এর 5-এর দৃষ্টি 9-এ। 5-এর দৃষ্টিটা অনেক নয়। 6-এর দৃষ্টি? 6-এর দৃষ্টি 12। 6 নম্বরে একমাত্র কে থাকে? স্যাটার্ন থাকে, স্যাটার্ন থাকে। দৃষ্টি নেই যদি স্যাটার্ন থাকে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে লাল কিতাবের উল্টো দৃষ্টি হয় না। লাল কিতাবে কি বললাম? উল্টো দৃষ্টি হয় না। লাল কিতাবে উল্টো দৃষ্টি হয় না। লাল কিতাবে অনলি সোজা দৃষ্টি। যে একের দৃষ্টি 7-এ যাচ্ছে মানে 7-এর দৃষ্টি 1-এ যাবে তা নয়। ওকে, আচ্ছা। আর 8-এর দৃষ্টি 2-এ, 9-এর কোনো দৃষ্টি নেই, 10-এর কোনো দৃষ্টি নেই, 11-এর কোনো দৃষ্টি নেই। 12-এর কোনো দৃষ্টি আছে? পাউন্ডটা প্রচলিত হচ্ছে যাচ্ছে না। পাউন্ড প্রচলিত হচ্ছে। 6-এ। সাউন্ড শোনা যাচ্ছে না? 12-এর দৃষ্টি 6-এ যদি 6-এ মঙ্গল থাকে। বাহ, কি সুন্দর। 6
হয় মঙ্গল না, ভারতে যদি বুধ থাকে। হ্যাঁ, কি হচ্ছে, ভারতে বুধ থাকলে একমাত্র ভারত দেশটি ছয়ে যাবে। আচ্ছা, স্যার বুধ বুধ না না বুধ না। কার ওখানে হরিকীর্তন হচ্ছে? কার ওখানে হরিকীর্তন হচ্ছে? জানলাটা বন্ধ করে বসুন। আমার বাধ্য বাড়িতে আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। পিসি মারা গেছিল না, ওখানে আছি, দিয়ে ওই জন্য। আপনি ক্লাস করছেন, এর জন্য অশেষ ধন্যবাদ। আপনি এরকম মাঝখানে যে ক্লাস করছেন, আপনাকে হ্যাটস অফ। ঠিক আছে, না না এটাই আপনার চেষ্টা করে দেখলাম, মানে আপনার মধ্যে স্পিড দেখি, এর জন্য আমি সত্যি আপনাকে হ্যাটস অফ। আপনাকে আমি 100 বার কুন্নিস জানাই। ঠিক আছে, তাহলে আমাদের কি দাঁড়ালো? ধন্যবাদ স্যার। এই লাল কিতাবের তাহলে আমরা দৃষ্টিটা বুঝতে পারলাম। সবাই লিখে নিন, খাতা পেন নিয়ে লিখে নিন, আমি বারবার করে বলবো না, বোঝাবো না, লিখে নিন। একের দৃষ্টি, সাথে দুইয়ের কোনো বেসিক দৃষ্টি হয় না, তিনের দৃষ্টি 9 এবং 11-তে। ঠিক আছে, তারপরে কি, তারপরে কি বলুন? চারের চারের দৃষ্টি দৃষ্টি 10-এ। 10। চারের দৃষ্টি 10। তারপরে 5-এর দৃষ্টি 9। 9। 5-এর দৃষ্টি 9। আচ্ছা, 6-এর দৃষ্টি 6-এর দৃষ্টি 2-এ। 6-এর দৃষ্টি 2-এ। 6-এর দৃষ্টি 2-এ যদি 6 হাউসে স্যাটার্ন থাকে। শনি 6-এর থাকে। দৃষ্টি 2-এ বলে চুপ করে গেলে হবে না। যদি 6-এ যদি 6 হাউসে স্যাটার্ন থাকে। 6-এর বেসিক্যালি কোনো দৃষ্টি নেই, একমাত্র যদি স্যাটার্ন থাকে। কারণ 6 নম্বর ঘরটায় লাল কিতাবের ভাষায় বলা হয়। আর সেকেন্ড হাউস যদি ফাঁকা থাকে তাহলে জুপিটার খারাপ হবে। হ্যাঁ, সেটা আসছে, সেটা ডিটেলিং, এটা ওভারঅলটা বুঝতে হবে। আর এই 6 নম্বর ঘরকে বলা হয় পাতাল ঘর। এটা হচ্ছে রোগ, আর হচ্ছে শত্রুর ঘর। রোগ, ঋণ, শত্রুর ঘর লিখে নিন। 6 নম্বর ঘরটাকে আমরা সবসময় বলি ভেরি ডেঞ্জারাস হাউস। রোগ, ঋণ, শত্রুর ঘর। ঠিক আছে, ওকে। 1 নম্বর, আচ্ছা, আর একটা ঘরকে লিখে নিন, যেটা আমাদের ভাষায় স্যার একটা কোশ্চেন ছিল, বলবো? বলি। সেটা হচ্ছে কোন হাউস? বলুন। হাউস অফ 12 নম্বর স্যার, 12 না, 12 নম্বর হাউস। 8 হাউস। 8 হাউস, ভেরি গুড। 8 হাউস। 8 হাউসকে কি হাউস বলি? হাউস অফ ডেথ। हाउस ऑफ डेथ। मौत का घर, লাল কিতাবের ভাষায় মত का घर। তাহলে আমরা সব সময় 6 নম্বর এবং 8 নম্বর ঘরটাকে অ্যান্টি হাউস বলি বা ম্যালেফিক হাউস বলি। এর জন্য আমরা সব সময় এই হাউসগুলোকে একটু বাঁচিয়ে বা সাবধানে চলবো। ঠিক আছে, আচ্ছা, কারো কি জানার কোনো ইচ্ছা আছে কোন হাউসের কি অ্যাট্রিবিউট? হ্যাঁ স্যার, ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার আছে। আমার আওয়াজ কি একটু লেটে যাচ্ছে না আপনারা একটু লেটে? কোনটা বলুন তো? মানে আমি বলা, স্যার লিখছিলাম, লেটে রিপ্লাই। আমি বলার এত পরে আপনাদের মুখের থেকে আমি আওয়াজ পাই, মাঝে মাঝে মনে হয় আমি পাগল না কে পাগল। বলুন। লিখুন, আমি বলে যাচ্ছি, আপনারা লিখুন। ঠিক আছে, আমায় দেখা যাচ্ছে? ঠিক এরকম একটা ছক করে নিন। ইয়েস স্যার। দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। আমি কি লিখে দেবো? স্ক্রিন ভিজিবল? স্যার লিখে দিন, দেখে দেখে লিখতে পারবো। বললাম স্যার লিখে দিন, আপনি দেখে দেখে লিখতে সুবিধা হবে। সারা জীবনই তো এটাই করে আসেন, দেখে দেখে লেখাটা। ওটা স্যার সুবিধা হয়, তাড়াতাড়ি আপনি তাড়াতাড়ি বলে দিলে লিখতে পারি না। টুকলি করতে ভালো পারতেন স্কুলে। আপনি তাড়াতাড়ি বলেন, লিখতে পারি না। দেখে দেখে লিখে দিত। না
মানে শুনে লিখতে পারেন না, দেখে না লিখতে স্যার, পারেন। টুকলি করিনি, টুকলি করতাম না, টুকলি পারি। হ্যাঁ স্যার, শুনে লিখতে পারি না, মিস হয়ে না, যায়। কেউ দেখে কি লিখলে কেউ কি সুবিধা ওপেন হয়। ফোরামে জোর গলায় বলতে পারবে যে সে টুকলি করতো? কেউ আছে এই সৎ সাহস দেখানোর মতন? কেউ আছে এখানে? এমন কোনো ব্যক্তি আছে যে বলবে আমি 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 ক্লাসে টুকলি করে লিখতাম? হ্যাঁ হ্যাঁ করেছি, আমি জোর করেছি। গলায় স্যার বলছি, আমি আমি করেছি। জোর গলায় বলছি, আমি মাঝে আমি মাঝে সবার দেখে সাথে লিখেছি। আমি জোর গলায় বলছি, অল্প করেছি স্যার, অল্প মোজার অল্প। মধ্যে বানিয়ে নিয়ে যেতাম, মোজার মধ্যে সরু করে। তাহলে এই যে জোর, না স্যার, এইটা করিনি, বন্ধুটা দেখে দেখে লিখেছি। এটা করেছি। তখন তখনকার সময় আমাদের মাইক্রো জেরক্স হতো, মাইক্রো জেরক্স। এমনি জেরক্স 1 টাকা আর 40 পয়সা না 50 পয়সা ছিল, মাইক্রো জেরক্স 5 টাকা ছিল। মাইক্রো জেরক্স করে নিতাম। মাইক্রো জেরক্স হাতের এখানে রাখতাম, হাতের এখানে, এই যে কানের এখানে, ঠিক আছে? এইভাবে হাতটা এইভাবে রাখতাম আর লিখতাম, ঠিক আছে? মানে হাতটা এইভাবে থাকতো হাতের উপরে, আর এভাবে লিখতাম। সেসব দিনের কথা মনে পড়ে গেলো, তাই বললাম যে এটা লজ্জার কিছু নেই, এটাও একটা আর্ট, এটাও একটা শিল্প, এটাও একটা শিল্প। একটা কথা আছে, চুরি বিদ্যা মহাবিদ্যা, ঠিক আছে? এটাই, সেই জন্য আমি বললাম যে এটা লজ্জা পাওয়ার কিছু নেই, বা এসব করার কিচ্ছু নেই। ততক্ষণই মনে হচ্ছে যতক্ষণ ধরা না পড়ছে। অনেকেই আছে লজ্জা পাবে ওপেন ফোরামে বলা যে আমি একজন গুরু, আমি এসব কথা বলবো না। রে বাবা, সত্যি কথা বলবো আবার গুরু আসবে? শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছিল আমি ভুল করেছি। যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং স্বীকার করেছিল যে হ্যাঁ মা, আমি ভুল করেছি, আমাকে তুমি শাস্তি দাও। তুমি আমার যদুবংশকে নির্বংশের মানে যে ইসে দিয়েছো, অভিশাপ দিয়েছো, আমি মাথা পেতে নিলাম। তাহলে যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং ভুল করে ক্ষমা চেয়েছে, তা আমি তো কে? তাহলে ভুল, জীবনে ভুল সবাই করে, সংশোধন করে নেওয়াটাই হচ্ছে জীবনের মূল্যবোধ। অবশ্যই এই যে আজকে স্বীকার করলাম, তার মানে কি করলাম? ইউনিভার্সের কাছে ক্ষমা চাইলাম যে স্যার ইউনিভার্স, আমিও একটা সময় করেছি, বাট জিনিসটা যেটা ভুল, সেজন্য ক্ষমা পাচ্ছেন না। ছোট্ট একটা লাইন, জীবনে কোনো ভুল করবেন, ক্ষমা চাইবেন, এর থেকে বড় কিছু হয় না। এর জন্য আমি অনেককেই বলি যে অনেকেই জীবনে ভুল করে, ঠিক আছে? এবং অনেকেই আমার প্রতি অনেক বিদ্বেষ, রাগ, যে সৃষ্টি হয়। আমি কারোর প্রতি কোনো রাগ প্রকাশ করি না। আমি এটুকুই বলি, সময় আসবে, তারা নিজেদের ভুল নিজেরা বুঝতে পারবে। আমি তো ভুল জীবনে করি না, ইউনিভার্স আছে, ইউনিভার্স এই জীবনটা এই জীবনে ফিরিয়ে দেবে, এটা আমি মনে করি। আচ্ছা, লিখেছেন? এটা হয়ে গেছে তো? এটা হয়ে গেছে স্যার, হ্যাঁ। সবটা না হয়ে গেছে। হয়েছে। দেখা যাচ্ছে? পরিষ্কার পরিষ্কার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। মিটিং হচ্ছে, মিটিং হচ্ছে। দেখা গেল? আচ্ছা, যারা যারা লেট জয়েন করেছেন, আমি প্রথমে লাল কিতাব শাস্ত্রটা কি সেটা সম্বন্ধে একটু বলেছি। লাল কিতাবের কোন কোন মানে যে দশাগুলো বা কোন গ্রহের প্রভাবে কী কী হয় সেটা সম্বন্ধে একটু বলেছি। আর প্ল্যানেটের মার্কিংটা শিখিয়েছি, যেটা হচ্ছে ফার্স্ট হাউসকে কোন হাউসে কী প্ল্যানেট থাকলে কার দশায় শুরু হয়
সেটা বুঝিয়েছি। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লাল কিতাব, অ্যাজ পার দ্য লাল কিতাব যে 12টা ঘর আছে, সেই 12টা ঘরে কোন ঘরের কী অ্যাট্রিবিউট, কি বলবো, যে লাল কিতাবে কোন ঘরের কী অ্যাট্রিবিউট তার ডিটেলস বোঝাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফার্স্ট হাউসকে কি প্রেজেন্ট করছে? ফার্স্ট হাউসকে কি প্রেজেন্ট করছে? বডি স্যার, বডি। সেলফ, একদম যদি পাতি বাংলায় বলা যায় সেলফ রেসপেক্ট বা নিজস্ব গুণ। ঠিক আছে? ওকে, তাহলে এবার চলে আসি আমরা কোন হাউসে? সেকেন্ড হাউসের জায়গাটা একটু কম হয়ে গেছে। ঠিক আছে, সেকেন্ড হাউসটা এখন হাত তুলে লাভ নেই, আমি দেখতে পাচ্ছি না, যা থাকবে বলবেন। কি বলে, নেশা, নেশা করা বা নেশাগ্রস্ত হওয়াটাকে অ্যাডিকশন, তাই তো? আরেকটাও আছে, স্যার ফুড, হ্যাঁ, ফুড 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 হ্যাবিট। সব এক জিনিসের সাথে মেলালে হবে না। বেরিয়ে গেল তো, এই ঘরটা একটু ছোটোখাটো হয়ে গেছে, এটা বুঝে নিও। হ্যাঁ, তোমরা পরে আগে না লিখে একদম নিও, স্যার। আমাকে না বারবার করে সেটা চেঞ্জ করতে হবে না। স্যার 6 নম্বর হবে রাইট আইটা। স্যার রাইট আইটা 6 নম্বর হবে। আমি তো পরীক্ষার খাতায় লিখছি না যে হেড স্যার কেটে দেবে। তোমরা বুঝতে পেরেছো, তোমরা ধরতে পেরেছো, এর জন্য থ্যাংক ইউ। তাহলে একমাত্র তুমি মন দিয়ে দেখছো আর কেউ মন দিয়ে রাইট আই ব্যাপারটা কি? মানে ডান চোখ, রাইট আই ব্যাপারটা কি? ডান চোখ। যদি ওইখানে কোনো ম্যালেফিক প্ল্যানেট বসে থাকে তাহলে আপনি দেখবেন আপনার ডান চোখ সম্পর্কিত কোনো সমস্যা আপনার লাইফে আছে। কি মিল পাচ্ছেন কিছু? পাবেন পাবেন, সবে তো ট্রেলার চলছে, পিকচার अभी বাকি है मेरे दोस्त। সবে তো দুর্গাপূজার মহালয়া, এখনো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তারপরে তো সব। তাহলে 3 নম্বর ঘর, 3 নম্বর ঘরকে আমরা মেনলি কি বলি? ভাই বোনের ঘর। ঠিক আছে, ছোট ভাই দেখলাম এখানে বাংলা ইচ্ছা করে, আমি ইয়ং ব্রাদার বা ইয়ংগেস্ট ব্রাদার বলতে পারতাম, আমি ছোট ভাই লিখলাম যাতে আমার সমস্ত ছোট ভাই বোনরা বুঝতে পারে। এবং
যতগুলো বোন থাকবে সব বোনগুলোকেই রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে। 4 নম্বর ঘরটা কার ঘর আমি বলি প্রতিদিন ক্লাসে, বলুন তো? জানা আছে? মায়ের ঘর। হ্যাঁ, এতজন অ্যাস্ট্রোলজার আছে, একজনের থেকে অ্যান্সার পাচ্ছি না। সবাই দেখে নামজাদা অ্যাস্ট্রোলজার। তাহলে 4th হাউস মাতৃ হাউস। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড হাউসটাকে কি বলা হবে? সেভিংস, এটা অ্যাকচুয়ালি যদি বলেন সেকেন্ড হাউস থেকে সেভিংস, অর্থের ঘর। অর্থের ঘর। মা মানেই সেখানে কি চলে আসে? মায়ের সাথে সাথে বাড়ি। ঠিক আছে, 3 নম্বর গাড়ি। তাহলে 4 নম্বর কি হবে? আমার নারীকেও বলে বসেন না। ঠিক আছে, ঠিক আছে। এই যে এখানে যে প্রপার্টি একটা দেওয়া রয়েছে, হোম একটা দেওয়া রয়েছে, তাহলে স্যার যেটা প্রপার্টি সেটাই তো হোম। বলুন তো সেটা ঠিক না ভুল? আমি এখানে প্রপার্টি দিলাম। হোম মানে হচ্ছে স্যার নিজের গৃহবাড়ি, বাসস্থান, যেটাতে আমি বসে আছি। আর প্রপার্টি মানে আমার এক্সট্রা প্রপার্টি হতে পারে। সম্পত্তি স্যার, প্রপার্টি সম্পত্তি। মাত্র কনস্ট্যান্টলি অ্যান্সার দিয়ে যাচ্ছে। 17 জনের কোনো অ্যাটিটিউড আমার মধ্যে ধরা পড়ছে না। ক্যামেরা অন না করলে কখনো শিখতে পারবেন না। আই কন্ট্যাক্ট না হলে কখনো শিক্ষা বিনিময় হয় না, প্রদান হয় না। ওই ক্লাসে ঢুকে হাই হ্যালো হাবাই উঠতেই হবে। শিক্ষার কখনো বিনিময় হবে না, শিক্ষার কখনো প্রদান হবে না। এটা বারবার করে আমি সবাইকে রিকোয়েস্ট করি যে যতক্ষণ আমার সাথে আমার সাথে আপনার ফ্রিকোয়েন্সি ম্যাচ হবে ততক্ষণ কিচ্ছু শিখতে পারবেন না। ওই দিনের পর দিন শুধু ওয়েবিনার ভিজিট হবে, ওয়েবিনারের সংখ্যা বাড়বে, শিক্ষার ভান্ডারে একটা আনাও বাড়বে না। তাহলে ওই মঙ্গলের জায়গায় বুধ, বুধের জায়গায় রবি চলে আসবে। তাই জন্য বারবার করে একটা কথাই বলি, একটা কথাই আমার বলার জায়গা, যে যেটুকু শিখবেন মন দিয়ে শিখবেন। এই যে কথাটা কত সুন্দর কথা বলবো, একটা লিখলাম হোম, একটা লিখলাম প্রপার্টি। আমাদের বেঁচে থাকার জন্য 3টে বেসিক নিড, কি জানেন তো? না সেটা আমাকে বলে দিতে হবে। কেউ একজন বলুন তো, দীপঙ্কর ছাড়া। জিন্দা रहने के लिए অন্ন, বস্ত্র, বাসস্থান। কাকুলি দি, বাহ, ভেরি গুড। তাহলে এই যে বেসিক নিডস, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই যে বাসস্থান, এটাকে বলা হয় হোম। ঠিক আছে, টাকা চাই না, টাকা থাকলে জীবনে সব হয় না। ঠিক আছে, টাকাই জীবনে সব না, শান্তিটা সব থেকে বড় জিনিস। টাকা তোমার কাছে কয়েকশো কোটি টাকা ফেলে দিলে না, তোমার রাতের ঘুম নষ্ট হয়ে যাবে, এখনই তুমি পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে। তাই টাকাই সব না, টাকা দিয়ে সব কিছু জাস্টিফিকেশন হয় না, টাকা দিয়ে বিদ্যা কিনতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ, গুড লাইফ পার্টনার ওটা তোমার নেই বলেই তোমার মনে হচ্ছে। আর যারা বিয়ে করেছে তারা ভাবে যে এটা জীবনে সব থেকে বড় ভুল। ঠিক আছে, যারা বিবাহিত তারা ভাবে এটা জীবনের সব থেকে বড় ভুল, আর যারা বিয়ে করেনি তারা ভাবে ওইটাই দরকার। ঠিক আছে, বাস দেখতেই ভালো লাগে, কিন্তু যখন আসবে না তখন বুঝতে হবে। তা সেটাই, এই কথাটাই বলার, যে অন্ন, বস্ত্র, বাসস্থানে, এই যে বাসস্থান, এই বাসস্থানটা সবসময় হচ্ছে হোম, যেটা ভগবান বা ঈশ্বর আমাদের যখন জন্ম দিয়েছে প্রত্যেকের জন্য বাসস্থান লিখে পাঠিয়েছে। এটা একদম ডে 1 থেকে লিখে পাঠিয়েছে।
তারপরেও তো আমাদের জীবনে একটার বেশি দুটো, দুটোর বেশি চারটে, চারটের বেশি ছটা, অনেক জিনিসই থাকে। শুধু বাসস্থান না, অনেকের অনেক কিছু আছে, আমি আর নাম দিচ্ছি না। তাহলে এই যে এক্সট্রা বাসস্থান, তখন আমরা সেটাকে বলবো সম্পত্তি বা প্রপার্টি। আর একটা জিনিস আসে, যেখানে মা আসে সেখানে আর একটা জিনিস আসে, কি বলুন তো? সেই সত্যজিৎ রায়ের একটা গান আছে, মন স্যার। সত্যজিৎ রায়ের একটা গান আছে, একজন ঢোল বাজাচ্ছে আর একজন গান গাইছে। কি গান? আহা কি আনন্দ আকাশে বাতাস। খুশি খুশি, হ্যাপিনেস বা আনন্দ, সুখ। ঠিক আছে? সুখ আলাদা জিনিস, সুখ আলাদা জিনিস। সুখ আর আনন্দ দুই পরস্পর মেরুতে বসে আছে, কিন্তু সুখ আলাদা জিনিস, আনন্দ আলাদা জিনিস। সুখী আপনি কখন হবেন? সুখের একটা পরিধি আছে, সুখের একটা সীমা আছে। আনন্দের কোনো পরিধি নেই, আনন্দের কোনো সীমা নেই। আনন্দ সবার সাথে ভাগ করা যায়, সুখ সবার সাথে ভাগ করা যায় না, ঠিক আছে? এগুলো সেই ছোটবেলায় বাংলায় পড়েছিলাম বস, এখন যদি তোমাদের বোঝাতে হয় তাহলে তো সেই সেই রবীন্দ্রনাথের সাহিত্যিক হয়ে যেতে হবে আমাকে, ঠিক আছে? আর একটা আছে, কি আছে? যেখানে মা আছে, যেখানে বাড়ি আছে, গাড়ি আছে, সম্পত্তি আছে, আনন্দ আছে, সেখানে তো আরেকটা জিনিস থাকবেই। কি? পিস, শান্তি। শান্তি তো আলাদা জিনিস। ও একটু আগে বললো, বলেও চুপ হয়ে গেল। শিক্ষা। হ্যাঁ, মন, শিক্ষা। মন, ঠিক আছে, ওকে। এবার ফিফথ হাউস। এখন আর ফোর্থ হাউসকে থেকে শিক্ষা বিচার হয় না। সর্বশিক্ষা অভিযানের পর আজকের ডেটে সবাই শিক্ষিত। এবার কোন হাউস? ফিফথ। বলুন, এটা কোন হাউস? ফিফথ হাউস। দীপঙ্কর সেদিনকে রাস্তায় দাঁড়িয়ে আলোচনা করেছিলাম যে এখন এইটা দেখা হয়, এই হাউসগুলোকে ক্যালকুলেশন করে। কি? এডুকেশন। এডুকেশন। আর একটা, এটা মেন হাউস কি? এটাকে আমি মেন হাউস কিসের বলি? সন্তান বা চিলড্রেন। আর একটা জিনিস এই হাউস থেকে ক্যালকুলেশন করা যায়, যেটার জন্য আজকে এখানে সবাই বসে আছে। কিসের জন্য? অ্যাস্ট্রোলজি আসবে কি না, সাকসেসফুল অ্যাস্ট্রোলজার হতে পারবো কি না। আর একটা আছে এটার জীবনে, যেটা মাঝে মাঝে ওয়েস্ট সাইডে দেখে আমি বলি, ওয়েস্ট সাইডে দাঁড়িয়ে এটা চাইবেন। কি? কি? প্রফিট গেইন। সারা জীবন ওইটাই আটকে গেলে গুরু। আমার জীবনে ওই প্রফিট আর গেইন। আর একটা জিনিস আছে এই জোনে, বলো, যেটা বাচ্চারা। প্রেম হয়। হ্যাঁ, প্রেম বিচার করা হয়। না, এখন আর প্রেম বিচারটা ফিফথ হাউস থেকে আসবে না। ওটা D1 চার্টে আচ্ছা, এটা হবে না। D1 চার্টে যখন চলে যাবে, ওটা ঘর চেঞ্জ হয়ে যায়। সব এখন অ্যাস্ট্রোলজির ওই আগেকার দিনের ওই গতানুগতিক অ্যাস্ট্রোলজি ভাবলে চলবে না। এখন দিন চেঞ্জ হচ্ছে, দুনিয়া চেঞ্জ হচ্ছে, তাই অ্যাস্ট্রোলজির বিচারও চেঞ্জ হচ্ছে। আগে লোকের একটা বউ রাখতে গিয়ে হিমশিম পেত, এখন অনেকেরই দুটো বউ আছে। তাই এখন আর ওই সেকেন্ড ম্যারেজ দেখা হয় অন্য হাউস থেকে। আর একটা সব থেকে বড় জিনিস দেখা হয়, যারা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করে, শেয়ার বাজার রিলেটেড জিনিস দেখা হয়। এইবার আসি সব থেকে সেই দামি হাউস,
কি হাউস এটা? পাতাল ঘর। অ্যাস্ট্রোলজির ভাষায়, লাল কিতাবের ভাষায় এটাকে বলা হয় পাতাল ঘর, পাতাল হাউস, তাই তো? কি বলেছি এটায়? একদম পাতি বাংলায় লিখছি, হ্যাঁ। রোগ, ঋণ। আবার ঋণ মানে ঋণ সাবান ভেবে নেবেন না কিন্তু পরে যে স্যার আপনি তো ঋণ সাবান লিখেছিলেন। এক সেকেন্ড, হ্যাঁ। ঠিক আছে, রোগ, ঋণ। আর একটা কি শিখেছি? এটা যেটা আমার আমার খুব আছে, ঠিক আছে? সবাই আমার প্রতি বিশেষভাবে, আমি কারোর সাথে থাকি না, পাশে থাকি না, ঠিক আছে? আর একটা কি আছে? এই হাউসটা থেকে আরেকটা জিনিস দেখা হয়। এই হাউসটা আর একটা জিনিসেরও। তাহলে এই হাউসটাকে আমরা কি কি বলছি? রোগ, ঋণ, শত্রু, দুঃখ, কষ্ট, আর হচ্ছে কোর্ট কেস। কষ্টটাও লিখে দিই। এর আগে মনে হয় এরকম এরকম পাতি ভাষায় মনে হয় কেউ অ্যাস্ট্রোলজি শেখায়নি আপনাদের। আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে কার কাছে আসলাম। কারণ আমার কাছে মনে হয় শিক্ষাটাই আসল। সেটা আমি যে ভাষায় শিখাই না কেন, মানুষ বুঝতে পারবে, যেটার মধ্যে গ্রহণযোগ্যতা আছে, যেটা আপনার জন্য সুইটেবল, সেটাই আমার কাছে মনে হয় বেসিক জ্ঞান। কি ভুল বললাম? দেখুন, আমি অনেক ভারী ভারী ইংলিশ শব্দ এখানে লিখতে পারি। নো স্যার। আমি ভারী ভারী ইংলিশ শব্দটা কেন লিখলাম না? কারণ আমার এখানে 90 কেন 100% স্টুডেন্টই হচ্ছে যারা বেঙ্গলি মিডিয়াম বা বাংলা থেকে বিলং করে। তাই আমার কাছে মনে হয় যে বাংলাতে শেখানোটাই আপনাদের অনেক ভালো। তাই একদম আমি এখানে ডেপস লিখতে পারতাম, রোগকে ডিজিজ লিখতে পারতাম, শত্রুকে এনিমি লিখতে পারতাম, দুঃখকে সরো লিখতে পারতাম। আমি ইংলিশ জানি, অল্প অল্প জানি, পুরো জানি না, অল্প অল্প জানি, তাতে যেটুকু আমি লিখতে পারতাম। কিন্তু আমি লিখলাম না কেন? যেটা আমাদের চলিত ভাষা, যেটা আমাদের সবসময় মনে থাকবে এবং যেটা আমরা সবসময় কথা বলি, সেই ভাষাটাই আমাদের কাছে প্রিয়। তাই একটা ক্লায়েন্টকে যখন প্রেডিকশন করবো, তখন ঠিক আমার এই কথাটা আপনার মনের মধ্যে আসবে, আরে বাবা স্যার তো 6 নম্বর ঘর নিয়ে বলেছিল রোগ, ঋণ, শত্রু। এই কথাটা, আমার কথাটা আপনার মাইন্ডে সেট আপ হয়ে যাবে। আচ্ছা, চলে আসি এরপরে আসি জীবনের যেটা সবার কাম্য, কিন্তু এটা আসার পরে জীবনে সব থেকে বেশি কষ্ট নেমে আসে সেই হাউস। কি হাউস এটা? পার্টনারশিপ। ম্যারেজ লাইফ সবসময় হ্যাপি। দেখুন, ম্যারেজ লাইফকে নিজের মতন করে ভাসবেন, তাহলে সবসময় হ্যাপি আপনি। খুশিটা নিজের উপর ডিপেন্ড করে। আপনি একটা পার্লেজি বিস্কুটও খুশি হতে পারেন, কেউ আবার 1 প্যাকেট ডেয়ারি মিল্ক চকলেটও খুশি হয়। তাই খুশিটা সবসময় অল্প রাখবেন, তাহলে জীবনে আপনার কোনো দুঃখ কষ্ট থাকবে না। কি বললাম? কেউ কিছু বলছে? তাহলে এবার কোন হাউস?
যেটা অনেকের কাছে ভয়ের, বাট আমার কাছে এটা খুব আনন্দের। মৃত্যু, এই বললাম প্রতিটা মুহূর্তে শিখতে হবে। শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষার কোনো শেষ নেই। যেভাবে আমি সব জানি, সব শিখে গেছি, আমি শ্রেষ্ঠ গুরু বা আমি সব জানতা, সেদিন সেই ব্যক্তিটা ফিনিশড। এই যে বললাম মৃত্যুটাও কেউ কারো শেখা থাকে না। তাই মৃত্যু যখন আসে তার জন্য যে প্রস্তুতি বা তার জন্য যে নিজেকে গ্রো আপ করা বা নিজেকে সেইভাবে তৈরি করা, সেটাও একটা কিন্তু শিক্ষা, যে মৃত্যুকে আগলাতে হবে। যমরাজ আসবে, বলে বস দাঁড়াও, দুটো তিনটে কাজ বাকি আছে, সবার সাথে হাই আলাবাই করে নিই, সবাইকে টাটা বাই বাই করে নিই, কবি আলবিদা না কে না আবি চলতে চলতে। বাস, তাহলে দেখবেন আপনার মৃত্যুটা সবাই মনে রাখবে। মৃত্যুটা হবে মৃত্যুর মতো। যে মৃত্যুতে সবাই কাঁদে সেই মৃত্যুটা মৃত্যু না। যে মৃত্যুতে আপনার সবাই হাসবে, যেদিনকে সবাই হ্যাপি থাকবে, সেই মৃত্যুটা হচ্ছে আনন্দের। তার মানে কি, আপনি আপনার জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিস কমপ্লিট করে গেছেন, তারই তো হাসবে। কাঁদবে তো অবশ্যই, প্রিয় মানুষ হারিয়ে গেলে তো লোকে কাঁদবেই, কিন্তু সেই কান্নাটা সাময়িক। যাতে এই কান্নাটা পরে একটা কী আসে, তাদের মধ্যে তৃপ্তি বা একটা গ্ল্যাডনেস আসে, যে না আমার বাবা বা মা, দাদা, দিদি, যাই হোক, যেই যে রিলেশনে থাকবে আপনার, প্রত্যেকে দাঁড়িয়ে বলবে না ওর জীবনে সমস্ত কাজ কমপ্লিট করে গেছে, ও সব করে গেছে, ও মরেছে মানে ওর আত্মার শান্তি পেয়েছে। আসলে ওর আত্মার শান্তি পাওয়ার থেকে বড় কথা হচ্ছে যে মানুষগুলোকে এখানে ছেড়ে গেল তারা হ্যাপি, যে এ চলে গেছে কিন্তু এর অপূর্ণতা আমাদের কাছে থাকবে না, এ আমাদের অপূর্ণতার জায়গাটা ভর্তি করে রেখে গেছে। ঠিক আছে, তাহলে 8th হাউসকে কী বলা হয়? মৃত্যুর ঘর। ঠিক আছে, আর একটা ঘরও দেখা হয় আয়ু। ঠিক আছে, আয়ু। আর একটা কী দেখা হয় বলুন? আয়ু বা লংজিভিটি। আর বয়স, কত বছর বাঁচবো এবং কত বছর আমার আয়ু, সেটাও কিন্তু। আচ্ছা, এইবার এখানে বলুন, এখানে যদি কোনো ম্যালিফিক প্ল্যানেট থাকে তাহলে আপনার আয়ু কীরকম হবে? ধরুন এখানে একটা ম্যালিফিক প্ল্যানেট একা বসে আছে 8th হাউসে, তাহলে আপনার মৃত্যুটা কীরকম হবে, আপনার আয়ু কত হবে, আপনার বয়সী বা কত বয়স পর্যন্ত আপনি বাঁচবেন, কীভাবে প্রেডিকশান করবেন? এই প্রেডিকশানটা মেন ক্লাসে শেখাবে। ঠিক আছে, সব থেকে ভালো হাউস। দশ নম্বর ঘর কার ঘর?
কর্মা। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না, স্যার দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক আছে। পার্থদা এসছেন নাকি? অনেকেই কোশ্চেন ছিল, ছোট ভাই এসে গেছে, বড় ভাই আসছে না, বড় ভাই কোথায় গেল? বারো নম্বর হাউস কার হাউস? বলুন, বারো নম্বর হাউস কার হাউস? রাজকুমার কার হাউস? আওয়াজ আসছে না রাজকুমার? লস। স্যার একটু শেয়ার করে দিন গ্রুপে। যদি এই ভার্সানটা না খোলে অন্য ভার্সানে পাঠিয়ে দেবো আবার। তাহলে লাল কিতাব সম্বন্ধে বেসিক নলেজটা আমার দেওয়া হয়ে গেল, যে লাল কিতাবের অ্যাজ পার দ্য কোন হাউসে কী অ্যাট্রিবিউট আর কোন হাউসের কে বে। এরপরে যখন নেক্সট ক্লাস স্টার্ট হবে তখন কোন ঘরের কে মালিক আর তার কি কাজ সেটা পড়াবো। ঠিক আছে, আজকে আপনাদেরকে লাল কিতাবের রেমেডি ক্লাস বা রেমেডি কিছু দিনই, এটা তো হতে পারে না,
আইসক্রিম খাবো বলেছি, আপনার তো অ্যাটলিস্ট ফুলপিটা তো খাওয়াবো। আজকে লাল কিতাবের অ্যাস্ট্রোলজির কিছু রেমেডি বলবো, রেমেডিগুলো লিখে নেবেন, ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে? এবার পিকচার শুরু হচ্ছে। হ্যাঁ, এতক্ষণ নাম দেখালাম, হ্যাঁ স্যার। এবার পিকচারে 2 মিনিটের একটা ট্রেলার দেব। সেই ট্রেলারে আপনারা বুঝতে পারবেন যে লাল কিতাবের রেমেডি কতটা পাওয়ারফুল। আর টোটাল আমরা আমাদের মেন কোর্সে 3 to 400 লাল কিতাব অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি শিখব, ঠিক আছে? তাহলে এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কতদিনের একটা কোর্স হবে। আর আমার কোর্স তো জানেনই, আমি বলি 2 দিন শেষ হবে, 3 দিন শেষ হবে, কিন্তু পারি না। কারণ আমার কাছে শেখানোর থেকেও বড় কথা হচ্ছে আপনারা কতটা শিখছেন, সেটা আমার কাছে প্রাধান্য বেশি। আমি আর 10 জনের মানুষের মতন হতে পারিনি, হতে চাইও না, আর হবও না। আমার কাছে শিক্ষাটা আমি যখন দিচ্ছি, তার যথার্থতা আপনার মধ্যে যতক্ষণ না আসবে ততক্ষণ আমি আপনার ছাড়বো না, ঠিক আছে? এর জন্য অনেকের কাছে আমি খারাপ, তাই খারাপই থাকতে চাই। বাট শিক্ষাকে কখনো অমর্যাদা করতে পারবো না, শিক্ষাকে কখনো বেচতে পারবো না, ঠিক আছে? এই জায়গা থেকে একটাই বলা, যে যেটুকু শিখবেন বা করবেন মন থেকে করবেন, অন্তর থেকে করবেন, তাতে সেই জিনিসটা ভালো হয়। 1 সেকেন্ড ফোন নিয়ে নিচ্ছে, খুব আর্জেন্ট ফোন। হ্যাঁ দাদা বলুন। আচ্ছা আচ্ছা, আপনি পাঠিয়ে রাখুন, আমি একটা মিটিংয়ে আছি, আমি বেরিয়ে দেখে আপনাকে কালকে সমস্ত ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। বলুন। হুম 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 এখন একটু খারাপ আছে, বাট ঠিক হয়ে যাবে। হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো কৌশানী, হ্যাঁ কৌশানী ঋষিকেশ অনিকেশ দিয়ে করবো। হ্যাঁ 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 হ্যাঁ, তো না আমি আছি, তো টেনশন নিতে হবে না, ঠিক আছে? সরি সরি, ইন্টারাপ্ট করলাম। তাহলে কি কি বলছিলাম একটু বলবেন, একটু ধরিয়ে দেবেন আমাকে? হ্যাঁ, এই ক্লাসটা তাই জন্য বলবো যে যে যাই ক্লাস করবেন সব যে কোনো জায়গাতেই করতে পারেন, কিন্তু আমার ক্লাসের ধরনটা আমার মতন। বাট আমি চাই এটা শেখানোর জন্য আমি আপনাদেরকে এটা শেখাই, একটু বকাঝকা করি, কিন্তু কিছু মনে করবেন না। বাট সেটা আপনাদের ভবিষ্যতের ভালোর জন্যই বলি, ঠিক আছে? যেটা যেটা প্রথমে বলছিলাম, এগুলো সম্বন্ধে ডিটেলিং কিছু যাচ্ছি না। যেটা হচ্ছে এই যে 1939 থেকে 52 সালের মধ্যে রচনা হয়েছিল লাল কিতাবের মূল বৈশিষ্ট্য হচ্ছে সহজ এবং প্রথাগত কার্যকরী প্রতিকার, যা মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করায় ব্যবহৃত হয়। এই যে বললাম, এটা অ্যাস্ট্রোলজি, পামিস্ট, হস্তরেখা সবাই এটাকে একসেপ্ট করেছে এবং এর কার্যকারিতা অপরিসীম। একটা দেখুন, আজকে মানুষ ধর্মপ্রবণ কখন হয় বলুন তো? একটা মানুষ ধর্মপ্রবণ কখন হয়? কারো কোনো আইডিয়া আছে? সবাই ক্যামেরা অন করুন তো। একটা মানুষ ধর্মপ্রবণ কখন হয়? যখন যে লাইফে প্রবলেম ফেস করে। ভালো সময় কেউ ধর্মপ্রবণ হব না, ভগবানকে ডাকবো না। তখন বারে যাব, সিঙ্গিং করব, ড্যান্সিং করব, ঘুরবো ফিরবো, সম্পত্তি কিনবো, এনজয় করব, মস্তি করব, এগুলো করব। আর যখন বিপদে পড়বো তখন হরে কৃষ্ণ হরে রাম করব, ঠিক আছে? তাই এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটায় বা জ্যোতিষীর কাছে মানুষ কখন যায় বলুন তো? যখন একদম বিপদে পড়ে, শেষ টাইমে যায়। তাই জন্য এখানে একটাই জিনিস আমি বলবো এবং আপনাদেরকে সবসময় এটাই গাইড করব, যে মানুষটা যারা আসবে সঠিক পথ দেখান, হয়তো 2 পয়সা কম আর বেশি,
কিন্তু যেটুকু কমিটমেন্ট করবেন সেটুকু সার্ভিস তাকে দেবেন এবং সাপোর্ট দেবেন। আর সব থেকে বড় জিনিস হচ্ছে মার্কেটে অ্যান্টি মার্কেটিং করার জন্য আপনার লোক দাঁড়িয়ে আছে, আপনার নামে বলবেন, সবাইকে ক্ষমা প্রার্থনা করে মার্জনা করে দেবেন, কারোর সাথে কন্ট্রোভার্সিতে যাবেন না, তাহলে আপনার চুপিটা খারাপ হবে। এই জায়গা থেকেই বলা যে অ্যাস্ট্রোলজি লাল কিতাব এমন একটা জিনিস যেতে বলা হয়েছে যে আজকে আমার স্যাটার্ন খারাপ, কেউ আমাকে বলে দিল একটা নীলা নিনি, একটা নীলার দাম কত, মিনিমাম 40 থেকে 50,000 টাকা কম করে খুব ভালো নীলা নিতে গেলে 75 থেকে 1 লাখ টাকা। আরে বস, মানুষটা আজকে শনি 7.5 চলছে, তার মানে সে সর্বস্ব শেষ করে আমার কাছে এসছে। তাহলে সর্বস্ব শেষ করে আসা মানুষটাকে আমি যদি বলি আমার 1 লাখ টাকা নাও, ও তো হার্ট অ্যাটাক করবে। তাহলে 1 লাখ টাকা একটা শুধু আংটি একটা রত্ন কিনলে তো হবে না, তাকে বানাতে আরও 20-25,000 টাকা খরচা, আর সোনার যা দাম এখন। তাহলে এইখানে আমাদের লাল কিতাব কী বলছে, তার বিরোধিতা করছে। যদি প্রত্যেকটা রেমেডি সেই মানুষটা মন থেকে এবং অন্তর থেকে করতে পারে, 100% কাজ না হলেও 70-80% লাল কিতাব অ্যাস্ট্রোলজির যে রেমেডি আছে তাতে কাজ হবে হবে হবে। আর এখানে আপনার কাছে অপশান আছে, অপশান। বস, জামদানি শাড়ি পছন্দ হচ্ছে না, বেনারসি আছে। বস, বেনারসি পছন্দ হচ্ছে না, আবার কি আছে, আরও নাম ফাম বলুন আপনারা। এই শাড়ি আছে, এটা পছন্দ হচ্ছে না, কুর্তি আছে, কুর্তি পছন্দ হচ্ছে না, আরও আছে, সালোয়ার আছে। তাহলে এই হচ্ছে লাল কিতাবে অপশান আছে, আপনি যেটা ইচ্ছা সেটা করুন। প্রত্যেকটা প্ল্যানেটে 40 থেকে 50টা করে রেমেডি আছে, যেটা পছন্দ হবে সেটা করুন, বা যেটা করবেন সেটা মন দিয়ে করবেন। আমার আওয়াজ শোনা যাচ্ছে তো? ওকে। যেমন লাল কিতাবের বৈশিষ্ট্য অনুযায়ী গ্রহ রাশি পরিষ্কার সবচেয়ে বিখ্যাত দিক হলো প্রতিকার ব্যবস্থা, এবং প্রত্যেকটা গ্রহের যে সমস্যা তার প্রতিকার দেওয়া হয়। এবং প্রতিকারটা কীরকম গুরুত্ব, খুব সুন্দর, সেটা কালকের আমাদের বাস্তু ক্লাসে আমি বলছিলাম। যদি কোনো প্ল্যানেট বেশি থাকে তাকে কি করতে হবে, দান করতে হবে। যদি কোনো প্ল্যানেটের আমার কাছে খারাপ প্রভাব আসে, মানে কম প্রেজেন্সির জন্য খারাপ প্রভাব আসে, তাকে কি করতে হবে, তার অ্যাট্রিবিউট বা তার গুণাবলী আমার শরীরে আমার সাথে বাড়াতে হবে। সেরকমই রবিবার যদি সান যদি কারো ডাউন থাকে, তাহলে কী করতে হবে, রবিবার নিরামিষ খেতে হবে, সূর্যকে জল অর্পণ করতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, রবির যে ইল এফেক্টটা সেটা আপনার লাইফে কেটে যাবে। সেরকমই যেমন কিছু জীবনের প্রায় জীবনে যেরকম গরিব মানুষদের দান করা, ঘরের কিছু দিক জিনিস চেঞ্জ করা, জটিল যজ্ঞে, এইগুলো এইসব কিছু প্রয়োজন হয় না, জাস্ট এইভাবে চেঞ্জেস করা যায়। আচ্ছা, জন্মকুণ্ডলীর বাইরেও কিছু কর্মফল আছে যেটা আপনাকে ভোগ করতেই হবে। লাল কিতাব অ্যাস্ট্রোলজি বা যে কোনো অ্যাস্ট্রোলজি করুন না কেন, দেখবেন একটা সময় না হলে আপনি কখনো সেটাকে গ্রহণ করতে পারবেন না। আপনাকে আমি একটা রেমেডি বলে দিলাম, বাট আপনার যদি সময় না হয় আপনি হারগিজ সেই রেমেডিটা করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আপনাকে আমি বললাম একটা যন্ত্র নিন, আপনার সময় না হলে আপনি সেই যন্ত্র নিতে পারবেন না। আপনাকে বললাম এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করতে হবে, আপনি পারবেন না। আপনাকে বলতে হবে কাল ভৈরবের যজ্ঞ করতে হবে, আপনার যদি সময় না হয় আপনি করতে পারবেন না। এইটাই হচ্ছে আসল জিনিস, যে কর্মফল যতক্ষণ না আপনার ভোগ করছেন ততক্ষণ আপনার জীবনে ভালো সময় আসবে না। তাই লাল কিতাব বরাবরই কর্মফলকে গুরুত্ব দিয়েছে। তাই ভালো কর্ম করলে আপনার উপর ভালো হবে, আর খারাপ কর্ম করলে আপনার গ্রহের প্রভাব আরও দিন দিন বাড়বে। এটা চাই নাকি সবার, যারা যারা কারা কারা এখানে জব রিলেটেড আছে, এবার একটা ফাটাফাটি রেমেডি। আমি আছি স্যার। হ্যাঁ বাবা, কি জোর গলায়, এতক্ষণ আওয়াজ বেরোচ্ছিল না, তার মানে আমার আওয়াজ কিন্তু শোনা যায়, তার মানে আওয়াজ আমার শোনা যায়। তাহলে সুরসুরি দিলে বোঝা যায় যে আমার আওয়াজ শোনা যায়। হ্যাঁ, তো এখন সবাই ইয়েস স্যার, ইয়েস স্যার, ভেরি গুড। তাহলে প্রমোশনের রেমেডিটা লিখে নাও, দুর্ধর্ষ রেমেডি। আমি বললাম আমি যে রেমেডিগুলো লিখে নিয়ে আসবো বা বলবো, সেগুলো আমার ক্লায়েন্টদের উপর একদম দেওয়া আছে, মানে এবং তার রিপোর্ট আমার কাছে আছে। লিখুন কি করবেন, বৃহস্পতিবারের দিন, ঠিক আছে, বৃহস্পতিবার দিনই কিন্তু করতে হবে, আগে করলে হবে না, হবে না, হবে না। বৃহস্পতিবার দিন একটি সাদা রুমাল কিনবেন। কি কিনবেন? এই রুমালটা পুরোপুরি সাদা হলে খুব ভালো হয়, কিন্তু সাধারণত পাওয়া যায় না।
কিন্তু সাদার মধ্যে ব্ল্যাক স্ট্রাইপ কিনবেন না। অনেকে দেখবেন রুমালের মাঝখানে আবার এরকম চৌকো থাকে না, তাতে যেন ব্ল্যাক না থাকে, সেটা রেড থাকুক, খয়েরি থাকুক, গ্রিন থাকুক, কিন্তু ব্ল্যাক যেন না থাকে। কী কালার না থাকে? আবার সব চোখ হয়ে গেল। ব্ল্যাক না থাকে, ব্ল্যাক। তাহলে কী করতে হবে? বৃহস্পতিবার দিন একটা রুমাল কিনতে হবে। সেই রুমালটাকে ভগবানের মন্দিরে গিয়ে, আমি সবসময় কোন ভগবানকে বেশি প্রেফার করি? মা কালী আর ভোলে বাবাকে আর রাধাকৃষ্ণ। মা কালী, শিব বাবা। সেটাকে কী করতে হবে? রাধাকৃষ্ণের বা ভোলেনাথের বা মা কালীর চরণে রুমালটাকে স্পর্শ করে আনতে হবে। সেই রুমালে একটা 500 টাকার নোট রাখতে হবে, আর নোটের নাম্বারে লিখে নিন, যদি লাস্ট 3টে নাম্বার 111, 555 বা 666 হয়, তাহলে মিরাকুলাস রেজাল্ট। কি রেজাল্ট? মিরাকুলাস রেজাল্ট। এই সব কেউ বলবে না। স্যার আগে বলুন। একটা 500 টাকার নোট রাখতে হবে, নোটের লাস্ট 3টে ডিজিট যেন 111 বা 555 বা 666 হয়, ঠিক আছে? তাহলে তার কাজ মিরাকুলাস। ওকে, এবার এই নোটটা রেখে 3 বার ভাঁজ করে গিট দিতে হবে। কি করতে হবে? রুমালটার মাঝখানে নোটটা রাখলাম, রুমালটাকে 3টে ভাঁজ করলাম, করে এবার গিট দিতে হবে, ঠিক আছে? আর যখন ভাঁজ দেবেন তখন মনে মনে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন আর অ্যাফার্মেশন করবেন যে আপনার প্রমোশন হয়ে গেছে। প্রমোশন মানে কি? প্রমোশন কোন পোস্ট চাইছেন সেইটাই বলবেন। হ্যাঁ, এবার যদি আপনি বলেন আপনি কাজ করেন সুইপারের, আপনি বলবেন কালকে আমি অফিসের ম্যানেজার হয়ে যাব, দ্যাট ইজ পসিবল? আপনি বলুন পসিবল? পসিবল? হ্যাঁ, স্বস্তিক কাঁদবে সাহায্য। আপনি পোস্টটা হোল্ড করে আছেন, অফিসিয়ালি তার পরের যে পোস্টটা হওয়া উচিত সেই পোস্টটারই অ্যাফার্মেশন করবে, কারণ ইউনিভার্স কখনো ভুল জিনিসকে মানে না, ভুল জিনিসকে সাপোর্টও করে না, আর ভুল জিনিসের প্রাধান্যতা দেয়ও না, ঠিক আছে? ক্লাসে আছেন তো? শুনতে পাচ্ছেন তো? ঠিক আছে, এই অ্যাফার্মেশনটা করবেন স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, করবেন, করে এই রুমালটাকে কি বলেছে, রুমালটাকে ভাঁজ করে বাড়ির কোথাও লুকিয়ে রাখবেন, ঠিক আছে? এবং এটা লুকিয়ে রাখার সময় ভুলে যাবেন যে আপনি একটা রুমালে বেঁধে রেখেছেন বা রুমালের কিছু অ্যাফার্মেশন করেছেন, পজিটিভ অ্যাফার্মেশন, সেগুলো সম্পূর্ণ ভুলে যাবেন এবং ধীরে ধীরে আপনার এই সমস্যা বাধাগুলো দূরে যাবে এবং আপনার প্রমোশন উইদিন 45 ডেজ আপনার প্রমোশন আসবে, ঠিক আছে? রুমালটা কি একদম ঠাকুরের মানে চরণে ঠাকাতে হবে? এটা মন্দিরে, এটা মন্দিরে, বাড়ির চরণে হবে না, এটা মন্দিরে। মন্দিরে? মন্দিরে। মন্দিরে তো সবসময় ঠাকুরকে ছুতে যায় না। বুদ্ধি করে যাবেন, কায়দা করে যাবেন, আপনার বুদ্ধি। আচ্ছা আচ্ছা, গিয়ে চরণে শুয়ে পড়বেন, হাতে রুমালটা থাকবে, ঠিক আছে। চরণে শুয়ে পড়ে রুমালটা ছুঁয়ে নেবেন, ব্যাস। লোককে বলবেন নাকি আমি রুমাল ছোঁয়াচ্ছি, আমি রুমাল ছোঁয়াচ্ছি। গিয়ে ষষ্ঠাঙ্গে নমস্কার করবেন, ঠিক আছে, ঠিক আছে? ভগবান মন্দির আশা করা যায় থাকে, ঠিক আছে? সেইটাই স্যার বিজনেস যে কোনো মন্দিরে, যে কোনো মন্দিরেই আপনার যেখানে মন চাইবে সেই মন্দিরেই করবে। আচ্ছা, এমন কেউ আছে যারা ওভার এক্সপেন্সেস, প্রচন্ড খরচা হয়ে যাচ্ছে হাতে, টাকা আসলে টাকা থাকে না? আচ্ছা স্যার, আর সবাই বিজনেস নিয়ে রিভিউ দিবেন। এগুলো চিটিং হচ্ছে, এরকম করে খেলবো না, ঠিক আছে? এই রেমেডিটা তাদের জন্য। 400 গ্রাম ফিটকিরি সংগ্রহ করতে হবে। এই জিনিসটা সংগ্রহ কেন লিখলো, কেনা কেন লিখলাম না? এনি আইডিয়া?
এটা না কারো থেকে যদি দান হিসাবে আনতে পারেন না খুব ভালো হয়। ঠিক আছে, যে কোনো বন্ধুকে বলবে আমাকে 500-400 গ্রাম ফিটকিরি কিনে দে না, ঠিক আছে, এটা খুব ভালো হয়। 500-400 গ্রাম ফিটকিরি কিনেই আনবেন যদি সেরকম অসুবিধা হয়। ঠিক আছে, যার হাতে সব থেকে বেশি টাকা খরচ হয় সেই ব্যক্তির মাথার উপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 60 টাইম ঘোরাবেন। ঠিক আছে, কি বললাম? 60 টাইম ঘোরাবেন এবং একটা পাত্রের মধ্যে সবুজ রঙের জল গুলিয়ে রাখবেন এবং সেই ফিটকিরিটা ওই রঙিন জলে ফেলে দেবেন। কি বললাম? কি বললাম? 400 গ্রাম ফিটকিরি বাজার থেকে কিনে আনবেন। যে ব্যক্তি সব থেকে বেশি খরচার প্রবণতা বা খরচার হার, তার মাথার উপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 60 টাইম ঘোরাবেন। ঘুরিয়ে একটা পাত্রের মধ্যে গ্রিন কালারের জল রেখে দেবেন। গ্রিন কালার কিনতেই পাওয়া যায়, সেটা ফুড কালার দিতে পারেন, যাই কালার দিতে পারেন, দিয়ে ওই জলের মধ্যে ফুটকুড়িটা ফেলে দিয়ে এবং এই জলটাকে যদি গঙ্গায় বা প্রবাহমান নদীতে ফেলে দিতে পারেন তাহলে খুব খুব ভালো। আর না হলে এই ফিটকিরি জলটা ড্রেনে ফেলে দেবেন আফটার 3 আওয়ার্স। আর সেই দিনই কিছু শ্রমিক বা লেবার ক্লাস মানুষদের কিছু দান করুন। সেটা খাবার করতে পারেন, টাকা দিতে পারেন, ফুড দিতে পারেন, জল দিতে পারেন, দুধ দিতে পারেন, ঠিক আছে, সোনা দানা দিতে পারেন, যা ইচ্ছা। ওকে, একটা কোশ্চেন ছিল স্যার, মানে জলের কালারটা কি পার্টিকুলার কোনো কালার দিতে হবে নাকি যে কোনো কালারিং জল করলেই হবে? আমি বলে দিয়েছি বস, আমি কালার গ্রিন বা ফুড কালার প্রেফার করবে। সবুজ সবুজ সবুজ, ঠিক আছে। সবুজ হচ্ছে অ্যাফার্মেশন, পজিটিভ অ্যান্ড মানি। ঠিক আছে, আর কত শেখাবো, বুড়ো হয়ে গেলাম শেখাতে শেখাতে। আচ্ছা, এইবার আসি বৈবাহিক জীবন নিয়ে কার কার সমস্যা আছে, একটু বিবাহিত জীবনটাকে একটু ভালো করতে চান, কারা কারা আছেন? কারা কারা আছেন? 1 2 3 4, ভেরি গুড। এদের মধ্যে সৎ সাহস আছে, ঠিক, ভালো লাগলো। এই রেমেডিটা লিখুন, এটা হানির বোতলের রেমেডি। একটি মধুর বোতল নেবেন, ঠিক আছে, সেই মধুর মধ্যে 1008 বার মুখটা ছিঁড়বেন, ছিঁড়ে তার মধ্যে আপনাদের স্বামী স্ত্রী দুটো মুখোমুখি ছবি দেবেন। ঠিক আছে, ওকে, ওর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে একটা মন্ত্র বলছি, মন্ত্রটা লিখে নিন। টুগেদার বি টুমোরো শো, টুগেদার বি টুমোরো শো। এটা লাখ টাকা রেমেডি, হ্যাঁ, এটা লাখ টাকা রেমেডি, এই একটা রেমেডি। টুগেদার বি টুমোরো শো, কি বললাম? টুগেদার বি টুমোরো শো। এই মন্ত্রটা 1008 বার পাঠ করবেন, বোতলের ছিপি আটকে দেবেন, বোতলের গায়ে 520 777 741 লিখবেন, কুঞ্জিত পাদম শরণম মন্ত্রটা চ্যান্ট করতে করতে একটি লাল বা গোলাপি কালারের কাপড় দিয়ে বোতলটাকে পুরো প্যাঁচিয়ে নেবেন। প্যাঁচিয়ে নিয়ে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন যে আমাদের হাজব্যান্ড ওয়াইফের সমস্যা মিটে গেছে, আমরা এখন খুব ভালো আছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মাদার আর্থ, থ্যাংক ইউ আপনার গুরুকে জানাবেন। জানিয়ে বোতলটা দক্ষিণ পশ্চিম দিকে রাখতে হবে। আচ্ছা, এইবার এখানে এই যে রেমেডিটা, এর মধ্যে কিছু স্পেশাল জিনিস আছে, যেটা হচ্ছে হাজব্যান্ড যদি সার্ভিস করে তার রেমেডি আলাদা, হাজব্যান্ড যদি বিজনেস করে তার রেমেডি আলাদা, ওয়াইফ যদি হাউসওয়াইফ হয় তার রেমেডি আলাদা, ওয়াইফ যদি বিজনেসম্যান হয়
বা সার্ভিসম্যান হয় তার রেমেডি আলাদা, এটা মেন ক্লাসে শেখাবো, বাট এটা করলেও কাজ হবে, ওটা মেন কোর্সের পার্ট। স্যার বিজনেস একটা দেবেন ব্যবসা। আচ্ছা, হ্যাঁ স্যার। এটা বিজনেসের জন্য দারুণ কাজ, এটা रेमेडी फॉर एनी विशेष, ঠিক আছে, না কবি पहले सुना है না কবি पहले देखा है। শুক্রবার সন্ধ্যায়, তবে শুক্রবার সন্ধ্যায় একটা যে কোনো সাইজের, ছোট না মিডিয়াম বা বড়, একটা তালা কিনতে হবে। তালা মানে কি, লক কিনতে হবে, দোকানদারের কাছে গিয়ে তালাটা কিনতে হবে, কোনো দাম দর করা চলবে না, দোকানদারকে দিয়ে তালা খোলাবেন না, বন্ধ করাবেন না, শুধু বলবেন দাদা চাবিটা ওর মধ্যে ঢুকিয়ে দিন। কি বলবেন, কি বলবেন? চাবিটা শুধু ঢুকিয়ে দেন। চাবিটা ঢুকিয়ে দিন। তালা নেবেন, দোকানে গিয়ে বলেন দাদা ওই তালাটা দিন, দোকানদার সঙ্গে সঙ্গে বলে দাঁড়ান তালাটা চেক করে দিন, না দাদা আপনার দোকানে ফেরত দিতে আসবো না, কথা দিলাম, খারাপ হলে আমার, ভালো হলো আমার। দোকানদার বলে পাগল, মাথা গেল, চিটিয়াল, আমি মনে হবে আমি চিটিয়াল। শুধু বলবেন দাদা চাবিটা শুধু আপনি এর মধ্যে ঢুকিয়ে দিন, চাবিটা কি করবেন ওর মধ্যে ঢুকিয়ে দেবেন। থ্যাংক ইউ দাদা, তালাটা আমার হাতে দিন, কোনো প্যাকেট লাগবে না, কোনো বস্তু লাগবে না, কিছু লাগবে না, তালাটা আমার হাতে দিন, ঠিক আছে। তালাটা নেবেন, দরদাম করবেন না, যা দাম চাইবে তাই দেবেন, ঠিক আছে। তালাটা নেবেন, নিয়ে চলে আসবেন, ঠিক আছে। এবার কি করবেন, যখন রাতে ঘুমাতে যাবেন তালাটাকে ছোবেন, অনেক কিছু লেখা নেই, এগুলো আমার ইমপ্লিমেন্ট করা। সেই তালাটাকে ছুঁয়ে ছুঁয়ে আপনার মনের উইশটাকে 108 বার বলবেন এবং তালাটাকে জড়াবেন, চুমু খাবেন, খাইয়ে বিছনার পাশে যেরকম মোবাইলটাকে রেখে দেন, রাখেন না, ঘুমাতে যাওয়ার আগে বিছনার পাশে মোবাইলটাকে রাখেন তো, সেটাকে একদমই করা উচিত। হ্যাঁ স্যার। যেটা একদমই করা উচিত না, সেটা আজকে থেকে আর করবেন না। ওই তালাটাকে বিছনার পাশে রাখবেন, রেখে রাত্রির ভর ঘুমাবেন, নাক ডেকে ঘুমাবেন, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, কারোর সাথে কোনো কথা বলবেন না, কিছু বলবেন না, গিয়ে সুন্দরভাবে স্নান করবেন। স্নানের মধ্যে একটু সন্দক লবণ মেশাবেন, একটু দারচিনি পাউডার মেশাবেন। এই দারচিনি পাউডারটা কিন্তু বাইরের কেনা দারচিনি পাউডার না, ঘরে বানানো দারচিনি পাউডার। যাবেন মিক্সির বাটিটা নেবেন, দুটো দারচিনি দিয়ে দেবেন, গালগাল গালগাল করে ঘুরবে, ওই গুঁড়োটা দিয়ে দেবেন জলের মধ্যে, দারচিনি পাউডার আর সন্দক লবণ বা রক সল্ট দিয়ে স্নান করবেন। স্নান করে সঙ্গে সঙ্গে নিজের বাড়ির যে মন্দির, কারণ অত সকালে মন্দিরে ঠাকুর ওঠে না, নিজের বাড়ির মন্দিরে ঠাকুর ওঠে না, তাই যাবেন, গোপাল থাকলে গোপালকে একটু খেতে দেবেন, বাল্য দেবেন, দিয়ে ধূপকাঠি দেবেন, দিয়ে সময় নষ্ট করবেন না, সঙ্গে সঙ্গে তালাটাকে আস্তে করে নিয়ে যাবেন। কেউ যেন তালাটা না দেখতে পারে, ঘরের বউও যেন দেখতে না পারে, ঘরের বড় যেন দেখতে না পারে। তালাটাকে নিয়ে মন্দিরের চৌকাঠে ডান দিক করে তালাটা রেখে মন্দিরে একটা ছটাং নমস্কার থাকে, একটা দিয়ে হে ভগবান, হে ইউনিভার্স, আমার সমস্ত উইশ ফুলফিল করে দেওয়ার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে একটু হাসবেন, হেসে সোজা পেছন ফিরে বাড়ি চলে আসবেন। কেউ ডাকলেও সাড়া দেবেন না, কেউ চেনা পরিচিত লোক আসলেও হয়তো অনেক করে না, কিরে রাম, কিরে দীপঙ্কর কোথায় আছিস, এই দীপঙ্কর বাজার যাবি না, এই শুভঙ্কর অফিস যাবি না, এই শুভঙ্কর এই আজকে আজকে ওনার সাথে দেখা করার কথা, বলে তোর দেখার এক ভার মেজ গয়া, আমি চললাম মেরে রাস্তায়, তুমি চলো তোমার রাস্তায়। দরকার বলে অচিন্তা অস্বীকার করবেন, বাট পেছন ঘুরে তাকাবেন না, কারোর সাথে কথা বলবেন না, ঘরে আসবেন, এসে আবার স্নান করবেন। কি করবেন, ঘরে আসবেন, আবার স্নান করবেন, স্নান করে আপনার যে কোনো কাজে বেরিয়ে যাবেন। দেখুন লেখা আছে একটুখানি, আমি কিন্তু অনেকগুলো বললাম, মনে আছে কি বললাম, মনে আছে তো? এটা বিজনেসের জন্য অভূতপূর্ব রেমেডি, অভূতপূর্ব রেমেডি। আমার ক্লায়েন্টকে দেওয়া 1 বছরে 1 CR ডেপ রিকভার করেছে, 1 CR। আমি বলি না আমার সার্ভিসটা একটু হাই পেড সার্ভিস, তার কারণটাই হচ্ছে এটা, কারণ আমি যে জিনিসগুলো দেবো সেগুলো ইউনিক এবং সেগুলো কথা বলে, আমার রেমেডি কথা বলে। মার্কেটে অনেকে অনেক কথা বলবে,
বাট আমি বলি আমার রেমেডি কথা বলে, ওকে? জোর গলায় বলি, ওপেন ফোরামে দাঁড়িয়ে বলি। এই জায়গাটা সবাই ক্লিয়ার তো? আচ্ছা, এই জিনিসটা অধিকাংশ মানুষের আছে, পিতৃদোষ। নিশ্চয়ই শুনেছেন নাম, ঠিক আছে? ওকে, এই পিতৃদোষ যাদের কাছে আছে তাদের বাড়িতে যে জিনিসগুলো করা উচিত না, এটা কারোরই করা উচিত না। আটা গন্ধন মানে বোঝেন? আটা গন্ধন, আটা গন্ধন মানে বোঝেন? না স্যার। আটা জল নুন দিয়ে মাখি না, ওটাকে বলে গন্ধন করা। হ্যাঁ স্যার। ঠিক আছে, যখনই মেখে আমরা কি করি, ধরুন আটাটা মেখে এইভাবে থুবিয়ে রেখে দিলাম না, এইভাবে থুবিয়ে তো বাটিটার মধ্যে রাখা থাকে, খুব বেশি হলে রাখি, তাই করি তো? মেখে এই বাটিটার মধ্যে, ধরুন এটা বাটি, এটার মধ্যে আটাটা মাখলাম, মেখে এর মধ্যে রেখে খুব বেশি হলে ঢাকা দিয়ে রাখলাম, আধ ঘন্টা 1 ঘন্টা পরে রুটি করি। রাতে কি করি, গরম গরম রুটি করে খাই। করবেন না, পিতৃদোষ তৈরি হয়। যাদের নেই তাদেরও হবে, আর যাদের আছে তারা তো মরবে। এই পিতৃদোষের জন্য কত পরিবার ছাড়খাড় হয়ে যায় জানেন? কত স্বামী স্ত্রীর সম্পর্কে আঘাত বসে, তাদের আগামী 5 জন্ম কি করে বোঝা যাবে স্যার? শেখাবো, সেটা মেন ক্লাসে শেখাবো, চার্টে শেখাবো, ঠিক আছে? এতে কি হয় জানেন, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের লাইফে থার্ড পার্টি ইনভলভেশন হয়। হাজব্যান্ড ওয়াইফের ইসের মধ্যে, সম্পর্কের মধ্যে তাদের মায়ের ইনভলভেশন আসে, এই জিনিসগুলো দেখা যায়। তাহলে কি বললাম, আটাটা যখনই মাখবেন, বাড়ির বউদের বলবেন বা নিজেরা যখনই মাখবেন, লেচি করে রাখবেন। লেচি মানে বোঝেন তো? লেচি ওই গোল গোল, ধরুন আপনি একদম প্রপার গোলও করতে হবে না, টুকরো টুকরো করে রেখে দিন। 10টা বা করা দরকার নেই, 2-4টে টুকরো করে রেখে দিন। মানে ওইটা গোল অবস্থায় যেন না থাকে। গোল অবস্থায় দেখলে ওটাকে কিসের মতো মনে হয়? পিণ্ড 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 পিণ্ডর মতন আকার থাকে। দেখবেন রুটিটা যদি মেখে রাখেন, কখনো কাউকে দিয়েছেন? এখানে অনেকেই তো পুরোহিত ব্রাহ্মণ আছে, ওই শ্রাদ্ধের সময় পিণ্ড দেয় না? পিণ্ডটা দেখবেন এইভাবে দিয়ে হাতের এইভাবে বেঁকিয়ে পিণ্ডটা দেয় না? এইভাবে বেঁকিয়ে পিণ্ডটা দেয় তো, তাই দেয় তো? এই যে পুরোহিত বাবু, দেয় তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখুন আমি পুরোহিত না, আমি জানি। তাহলে এই জিনিসটাই যে পিণ্ডদানটা, তাহলে ওই জিনিসটা থাকবে পিণ্ডের মতন থাকলে সেটা ব্যাড এফেক্ট দেয়, ইল এফেক্ট দেয়, এবং তার মধ্যে আপনার সমাজে সংসারে তার একটা বাজে গুণ আছে। তাই জন্য সবসময় সেটাকে ছোটো ছোটো করে কিসে করে রাখুন, ঠিক আছে? ওকে। আর স্নানের সময় এটা ভেবে দেখুন, খুব খারাপ কথাটা ওপেন ফোরামে যেহেতু সবাই অ্যাডাল্ট তাই বলছি, আগেকার দিনে বাথরুম বলে কিছু ছিল? কোথায় স্নান করতো আমাদের মা, জেঠি, তার একটা ঠাকুমা, দিদিমারা? নয় কলতলায়, নয় কুয়ো পাড়ে, নাহলে পুকুরে, তাই তো? তাহলে নিশ্চয়ই পুকুরে বা কলতলায় নিশ্চয়ই আমাদের মা, জেঠিমা, কাকা, জ্যাঠা, বাবারা উলঙ্গ হয়ে স্নান করতো না? করতো? উলঙ্গ হয়ে স্নান করতো? না স্যার, না স্যার, না স্যার। জোর গলায় বলবেন সবাই, করতো? কিন্তু আমরা এখানে উপস্থিত 99 জনই আমার সাথে সহমত হবে, আমরা প্রত্যেকে কিন্তু স্নান করি, বাথরুমে ঢুকে একদম ন্যাকেট হয়ে স্নান করে গামছা পরে বা নিজের জামা প্যান্ট যেটা থাকে সেটা পরে চলে আসি। Am I right or wrong? Am I right or wrong? Right, sir. Right, sir. Right. Right, sir. এটা খুব ভুল। এটা করবেন না। ছেলেরা অ্যাটলিস্ট জাঙ্গিয়া হোক বা গামছাটা পরে হোক স্নান করবেন। এটা আমার আজকে থেকে আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট। করে দেখুন আগামী 1 মাস। আর কাল থেকেই হবে। একটা বেটার টিপস দিচ্ছি, সবসময় স্নান করার আগে কোথায় মোছেন? আগে শরীরের কোন অংশটাকে আগে মোছেন? কোন নির্দিষ্ট মাথা স্যার, মাথা তো মুখটাই মুছবেন। মাথা গেছে। সবসময় পিঠকে আগে মুছবেন। পিঠ হচ্ছে রাহুকে আগে মুছবেন, ঠিক আছে? রাহুর জল যেন শরীরের কোনো অংশে না যায়, তাই জন্য পিঠকে আগে মুছতে হয়। এগুলো অনেক কিছু জানার আছে, শেখার আছে, ঠিক আছে? তাই পিঠকে আগে মুছবেন, এটা বলে দিলাম, মনে রাখবেন, ঠিক আছে? আর স্নানের সময় এটা করবেন। এই পিত্তদোষের কিছু উপাচার আছে, যেটা হচ্ছে একমাত্র অমাবস্যা তিথিতেই হয়।
অমাবস্যা তিথিতেই হয় এই পিতৃদোষের পূজা। এর এর বিভিন্ন ধরন আছে, ঠিক আছে, এর পুজোর অনেক আচার আছে, বিচার আছে, যেটা অমাবস্যা তিথিতেই হয়। এবং এই পিতৃদোষের পূজা আমি করাই, ঠিক আছে। আচ্ছা, এই স্বস্তিক যেটা আছে, এই স্বস্তিক কীভাবে আঁকতে হয় জানেন? এনি আইডিয়া? না, জানি না। কেউ জানেন? সিন্দুর আর হরে কৃষ্ণ, শুধু সিন্ধুতে আঁকতেই হবে না? কেউ কি তাহলে শেখার ইচ্ছা না, আছে? সিন্দুর স্যার। শিখবেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার স্যার স্বস্তিক আঁকার সময় ক্রস করা যাবে না। রাইট রাইট রাইট। এই তো এরকম তো। না স্যার, এটা ক্রস হয়ে গেলে ক্রস করা যাবে না। তাহলে কিরকম বলুন দিদি, বলুন দিদি, বলুন আমাকে বলুন। যাবেন না তো বললেন, তাহলে যাবোটা কোথায়? বললেন স্যার আপনাকে আজকে বিরিয়ানি খাওয়াবো না, তাহলে ডাল ভাত তো খাওয়াবেন। তাহলে বলুন, ডাল ভাতটা বলুন। প্রথমে কি করলাম, এটা একটা কি করলাম, এটা একটা বিন্দু স্যার, বিন্দু স্যার। এখানে সে দাঁড়িয়ে গেল। ঠিক যেটার পরে যেটা, সেটার পরেই সেটা হবে। হ্যাঁ, দেখা হয়ে যাচ্ছে, আপনার সোজা করে নেবেন। ঠিক এখানে একটা বিন্দু, যেটার পরে যেটা সেটা। ঠিক আছে, স্বস্তিক দলটা মোটামুটি সবাই শিখলেন। এছাড়া ভুল হলে কিন্তু সংসারে অমঙ্গল অশান্তি ক্রমশ দিন দিন বাড়বে। এই স্বস্তিকের রুলস অ্যান্ড রেগুলেশন আপনাদেরকে একটু বোঝাবো। স্বস্তিক চিহ্নের মধ্যে যে 4টি বিন্দু হয়, তারা মৌলিত ভক্তির প্রকারকে বোঝায়। শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম, সমর্পণ। কোনটা কোনটা বলুন তো? শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম, সমর্পণ। জীবনে যদি শ্রদ্ধা না থাকে, এই আমি আজকে ক্লাস করাচ্ছি, আপনারা আমাকে শ্রদ্ধা করছেন, স্যার বলে সম্বোধন করছেন, এটা হচ্ছে শ্রদ্ধা। ও ঈশ্বরের প্রতি যদি কেউ গভীর বিশ্বাস আর সম্মান বা শ্রদ্ধা না থাকে, তখনই আপনি আধ্যাত্মিক লাভ করতে পারবেন না। আর সব থেকে বড় কথা, এই যে আমি যে জিনিসটা বললাম, আপনারা কিন্তু বিশ্বাস করছেন, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করছেন বলে আমার কথাগুলো আজকে 1.5 ঘন্টা 2 ঘন্টা মন দিয়ে শুনছেন এবং লিখছেন। তার কারণ আপনাদের কাছে আমার গ্রহণযোগ্যতা আছে, জানেন যে আমি যেটা বলছি সেটা একটা আপনাদের কাছে মাত্রাধিক সম্মান আছে। তাহলে কি কি তৈরি হয়েছে আমার প্রতি আপনাদের? প্রথমে শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে এসছে বিশ্বাস, বিশ্বাস থেকে এসছে প্রেম। কারণ আমাকে আপনারা ভালোবাসেন। স্যার এখন 8টায় আসতে বলে, যা কোনো কাজ, আজকে রবিবারের বাজার, যাব না, করব না, স্যারের ক্লাস অ্যাটেন্ড করবো, তাই তো? এটা একটা স্নেহ বা প্রেম, যেটা ঈশ্বরের প্রতি আছে এবং আমার প্রতিও তৈরি হয়েছে। আর সবার শেষে কি, আপনারা আপনাদের এই মূল্যবান সময়টা দিয়ে আমার প্রতি সমর্পণ করেছেন। এই যে 2 ঘন্টা করে আমার জন্য দিচ্ছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের কাছে ধন্যবাদ, আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। তাহলে কি করলেন? আপনাদেরকে আমার কাছে সমর্পিত করলেন। ঠিক আছে, ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্পণ এবং নিবেদিত। আচ্ছা, এই স্বস্তির মাধ্যমে প্রকাশিত হয় যা ভক্তি এবং পূর্ণতার সঠিক নিদর্শন। এবং স্বস্তিকের বাঁ দিকে দেখবেন 2টো লাইন আঁকলাম, ঠিক আছে? এগুলো হচ্ছে গণেশের ধর্মপত্নী, ঠিক আছে? আর ডান দিকে 2টি রেখে গেছে, সেটা হচ্ছে গণেশের ছেলে। ওকে, আচ্ছা, গণেশজির পূর্ণ পরিবার, এই স্বস্তিক চিহ্নকে গণেশজির পূর্ণ পরিবারকে বোঝায়, যেটা প্রথমেই বললাম। এবং দিনে দিনে স্বস্তিক ঘরে আঁকা এবং রান্নাঘরে আঁকা, এটা নীতিবাচক এবং শক্তির সঞ্চার হয়। এবং প্রতিদিন সকালে উঠে আপনারা
ঘরের সদর দরজায় জল দিয়ে স্বস্তিক আঁকবেন, ঠিক আছে? এটা খুব ভালো কাজ করে। ওকে, এতে বাড়িতে সমৃদ্ধি থাকে। এবং প্রতি বুধবার বৃহস্পতিবার বাড়ির মেন গেটে স্বস্তিক আঁকলে এটি গলিতে কোনো নেতিবাচক স্বস্তি প্রবেশ করতে দেয় না, নিরাপত্তা এবং শান্তি বজায় রাখে। আচ্ছা, অনেকটা বাকি আছে। আজকে সানটা একটু আপনাদের বলে দেবো, ঠিক আছে? যাদের সান দুর্বল হয়, এরকম অনেকের চাকরি আছে দেখবে সান দুর্বল, কী করে বুঝবে? দেখবে তাদের বাবার সাথে ঝামেলা বা শ্বশুর মশাইয়ের সাথে ঝামেলা, জেঠু কাকা এই বড় কোনো পিতৃতুল্য ব্যক্তি দেখলেই তাদের সাথে ঝামেলা। সবসময় মনে রাখবে তাদের সান দুর্বল আছে। তাদেরকে একটি কমলা রঙের কাপড়ে একটি তামার কয়েন দিয়ে পকেটে রেখে দাও, রেজাল্ট দেখবে পাগল করা রেজাল্ট। কি বললাম? একটা ছোট্ট কমলা কাপড় নাও, তার মধ্যে একটা তামার কয়েন দিয়ে দাও, দেখবে ধর্মতলা বা চাঁদনিতে তামার কয়েন বিক্রি হয় রাস্তায় ঢেলে, ঠিক আছে? অ্যান্টিক বলে বিক্রি করে, ঠিক আছে? ওই তামার কয়েন দিয়ে দাও, তামার কয়েন দিয়ে সেটাকে রেখে দাও, ওকে? পকেটে রেখে দাও। আর এটা রবিবার দিন সকালে করলেই ভালো, এতে সান প্রচুর পরিমাণে এফেক্ট হয়। সূর্যের মন্ত্র জানা আছে? সূর্যের মন্ত্র জানা আছে কারো? স্যার আমি তো জানতাম স্যার জবা কুসুম সঙ্গে সঙ্গে কেউ মহাদ্যুতি মহাদান্তরিং সর্ব পাপুর গুরুদেব। ওম নমো জবা কুসুম শঙ্কর। ওম জবা কুসুম শঙ্কর। স্যার বীজ মন্ত্র ছিল। হ্যাঁ, আমি যেটা দিলাম ওটা বীজ মন্ত্র, ঠিক আছে? স্বস্তিক বীজ মন্ত্র কি? কিন্তু স্যার বীজ মন্ত্র আরেকটা আছে, আরেকটা যেটা আছে ওম হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। ওটা শর্টকাট, ঠিক আছে? আচ্ছা, স্যার। এটা ওম গ্রাং গ্রাং সহ সূর্যায় নমঃ। এই মন্ত্রটি সূর্যের শক্তি ও ইতিবাচক প্রভাব অর্জনের জন্য ব্যবহার করা হয়। এর নিয়ম আছে কিন্তু 40 দিনের মধ্যে 7000 বার কাউন্ট করতে হবে। আশা করি এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? এবং এটা করে দেখো, তোমাদের নেম ফেম যশ অটোমেটিক্যালি উন্নতি হবে। আচ্ছা, এখানে একটা বলে দিই, যারা স্যাটানের জাতক আছো তারা ভুল করে এই মন্ত্রটা পাঠ করতে যেও না। যারা স্যাটানের জাতক আছো তারা ভুল করে এই মন্ত্রটা পাঠ করতে যেও না। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ, বলো বলো বলো। স্যার বলছিলাম যদি কোনো এটা মেয়ের চাট মানে কোনো মেয়ের যদি বাবার সাথে ইয়ে না হয় এবং তারা একটি মাত্র মেয়ে হলো, তাহলে সেইটাতে কি হবে? মানে একটু এইগুলো করতে পারবে? বলুন, আমি শুনতে পাচ্ছি না। বলছি যদি একটি মানে সন্তানটি যদি একমাত্র মেয়ে হয়, তাহলে মেয়েটাও কি এটা করতে পারবে? ভগবানকে ডাকার জন্য মেয়ে ছেলে তারপরে ক্লিপ লিঙ্গ উভয় লিঙ্গ কোনো দরকার হয় না, যে কেউ ডাকতে পারে যে কোনো পরিস্থিতিতে, ঠিক আছে? বাথরুমে বসেও ভগবানকে ডাকা যায়, এটা আমি বলে দিলাম, আর কেউ বলুক না বলুক, আমি বলি, ঠিক আছে? ভগবানকে ডাকার কোনো সীমা নেই, কোনো স্থান নেই, কোনো কাল নেই, কোনো পাত্র নেই, কোনো বিষয় নেই, কোনো নির্দিষ্ট টাইম নেই। কিন্তু কি বলেছি, শুধু একটাই সানের মন্ত্রকে পাঠ করতে একমাত্র কাদেরকে বারণ করেছি? যারা স্যাটানের জাতক তারা এই মন্ত্র পাঠ করবে না। যারা কুম্ভ রাশি, মকর রাশি তারা পাঠ করবে না। যারা 26, 17, 8 তারিখে জন্ম তারা পাঠ করবে না। হ্যাঁ বলুন, যারা যারা হ্যান্ড রেজ করেছেন বলুন। সুবোধবাবু বলুন। শুক্লা ম্যাডাম বলুন। না স্যার, শুনছি কিছু। ঠিক আছে। এই জায়গাটা দেখুন, ভালো টিপস দিয়েছি। সান যখনই হেভি হয়ে যাবে, এটা তো গেলাম সান খারাপ, আর সান যাদের চার্টে হেভি আছে তারা দেখবেন দিন দিন লেজিনেস হয়ে যাবে তাদেরকে। এবং বেশি করে দেখবেন এটা সন্তানরা হচ্ছে বারবার করে। 2000 সালের পরে যত বাচ্চা জন্মেছে অত্যাধিক সানের এফেক্ট তাদের চার্টে আছে। তাই 12টি বাদামকে একটি কালো কাপড়ের মধ্যে রাখুন, এরপর এই শনিবার দিন শিশুর মাধ্যমে সেটা দান করুন, ঠিক আছে? ওকে, যাদেরই বাচ্চা লেজিনেস হয়ে যাচ্ছে, পড়াশোনায় মন বসছে না, খালি সারাদিন শুয়ে থাকে,
আলিস্য শনিবার করে 12টা চীনাবাদাম না, এটাকে আমান বাদাম দেবেন, খুব ভালো কাজ করে। আমান বাদাম 12টা একটা কালো কাপড়ের মধ্যে বেঁধে ওকে দিয়ে মন্দিরে দান করিয়ে দিন। ঠিক আছে, এটা পিপল গাছের উপরেও রাখা যায়, বাট আমি বলি মন্দিরে দিয়ে দিন। ঠিক আছে, এবং শনিবার দিন, আচ্ছা সময় আছে, হ্যাঁ সময় আছে, সকাল থেকে রাত্রিরে যে কোনো সময়, তবে রাত্রির 8টা ক্রস করবেন না। আর আমি এটা পার্সোনালি আমার ক্লায়েন্টদের বলি সূর্যাস্তকে ক্রস না করতে, কারণ এটা সানের রেমেডি, সূর্যের সময় করাটাই বুদ্ধিমানের, সূর্যের সময় সূর্যের উপস্থিতিতে থেকে করাটাই বুদ্ধিমানের। ঠিক আছে, এবং এটি 8টি শনিবার করতে হবে, এবং এর কোনো গ্রুপ বয়স সীমা নেই, যে কোনো বয়সের ছেলেরাই করতে পারে। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, এরকম আছে রেমেডি, সেগুলো আমাদের মেন ক্লাসে আর গেলাম না, দেখাই কিছু রেমেডি ডিটেলস দেখাই। স্যার একটা কথা জিজ্ঞেস করব। বলুন। বললাম শনির জাতকেরা তাহলে এইটা করতে পারবে? কোনটা? ওই মন্ত্রটা তো পড়তে পারবে না বললেন, এই যে আলস্যগিরি কাটানোর জন্য, এটাও পারবে না। এটা করতে পারবে? এটাও পারবে না। স্যাটার্নের জাতকরা সানের কিচ্ছু করতে পারবে না, এটাই সব থেকে বড় কষ্টের। আমি নিজে স্যাটার্নের জাতক। আচ্ছা স্যার, ঠিক আছে। আমি নিজে স্যাটার্নের জাতক, আমাদের জন্য অন্য টেকনিক আছে, সেটা মেন ক্লাসে শেখাবো। আমাদের জন্য কি আছে টেকনিক। স্যার আমিও আছি স্যার। স্যার আমি স্যার জল, আমি যখন স্যাটার্ন, আমি নিজে যখন স্যাটার্ন, নিশ্চয়ই আগে অনেক ক্লাসেই বলেছি, শুনেছেন, আমি যখন নিজের স্যাটার্ন, ঠিক আছে, আমাদের নাম যেরকম আছে, যশ যেরকম আছে, আমাদের বদনামও আছে। তাই স্যাটার্নের জাতকরা আমরা কি করতে হয়, আমরা সানকে কিভাবে তুষ্ট করতে হয়, তার রাস্তা আমাদের কাছে আছে। বললাম না, আমরা মানব জাতি খুব বুদ্ধিমান, আমাদেরকে আটকে দিয়েছে সান। কিন্তু ওই যে বললাম, একটা গার্লফ্রেন্ডকে আপনি ভালোবাসেন, তাকে আরও 5টা ছেলে ভালোবাসে, মেয়েটা আপনাকে ভালোবাসে না, কিন্তু আপনার একটা খুব প্রিয়তম বন্ধুকে ভালোবাসে, বাট আপনি চাইছেন যে মেয়েটা কোনোভাবে হোক আপনাকে বেশি ভালোবাসে। তাহলে আপনি কি তাকে গিয়ে ডাইরেক্ট প্রেম নিবেদন করবেন? তাহলে কি আপনার সাথে গ্রহণযোগ্য হবে? সঙ্গে সঙ্গে রিজেক্ট হয়ে যাবে। হবে তো? হবে কি না? কি কেউ প্রেম টেম করেননি নাকি? না কখনো না? চিল্লিয়ে বলুন, ভুল বললাম না ঠিক বললাম? কলেজ লাইফে হ্যাঁ স্যার, অন্য কাউকে দিয়ে রেকমেন্ড করবো যে আমার হয়ে ভালো বলতে। না, অন্য কাউকে দিয়ে রেকমেন্ড করবো ভালো না, ওর ইনডাইরেক্টলি কিছু ভালো আমাকে করতে হবে। আমি ওর ডাইরেক্টলি ভালো কিছু করব না, ইনডাইরেক্টলি ভালো যখন আমি করব, তখন ভাবে বাহ ছেলেটা তো খুব ভালো, আমার ভালো বন্ধু হতে পারে, বয়ফ্রেন্ড না হতে পারে, কিন্তু ভালো বন্ধু হতে পারে। এই তুই কালকে আমার সাথে থাকবে, তুমি খুব ভালো ছেলে। এখন মিষ্টি খুঁজছো? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ বলেন, দিদি কিছু বললেন? না স্যার, কিছু বলিনি। সেটাই, আগে বন্ধুত্ব স্থাপন করতে হবে। না স্যার, কিছু বলিনি। ঠিক আছে, আগে বন্ধুত্ব স্থাপন করতে হবে, তারও কিছু রেমেডি আছে, টেকনিক্স আছে, সেগুলো আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, সানকে আমরা ডাইরেক্ট কিচ্ছু করতে পারবো না, না জল দিতে পারবো, না সূর্য মন্ত্র করতে পারবো, না সূর্য প্রণাম করতে পারবো, না সূর্যের কোনো রেমেডি করতে পারবো, না এমনকি সান যন্ত্র বসাতে পারবো বাড়িতে। কি কষ্ট লাগছে না শুনে? প্রশান্ত বাবু, কষ্ট পাওয়ার কিচ্ছু নেই, স্যাটার্ন আমি জানি, আপনিও হ্যাঁ স্যার, আমি তো এতদিন স্যার জল দিতাম স্যার, জল দিলে সূর্যকে জল দিতাম স্যার। জিজ্ঞেস করা আছে, জল দেবে যে শেষ। হ্যাঁ আর দেওয়া যাবে না স্যার। হ্যাঁ বলুন। আচ্ছা 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 স্যার, এখানে একটা জিনিস জিজ্ঞেস করা আছে। বলুন। আমি শনির জাতক, এবার আমাকে তর্পণের সময় তো সূর্য প্রণাম করতে হয়। তর্পণ যে প্রসেসটা যায়, সেই প্রসেসে সূর্য প্রণাম করতে হয়। কি প্রসেস যায়? তর্পণ যখন হয়, তর্পণ না, দ্যাট ইজ ওয়ান ডে, জাস্ট লাইক তর্পণ করতে হয় না, পিতৃ তর্পণ, ইয়ারলি ওয়ান ডে। সেটা কিন্তু আপনি সূর্যকে প্রণাম আপনার জন্য করছেন না, সেখানেও কিন্তু একটা কিন্তু আছে। সেখানে আপনি সূর্য প্রণামটা আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে করছেন, ভেবে দেখুন ব্যাপারটা ইনডাইরেক্টলি।
ব্যাপারটি ইনডাইরেক্টলি কি বলছেন, হে ঈশ্বর আমার পূর্বপুরুষদের ভালো রেখো, এবং তাদের মুখে একটু আপনি জল দিলেন যাতে তারা জলটা পেলো এবং আগামী একটা বছর তারা তৃষ্ণার্ত থাকলো না। আমি যতদূর জানি তার মানেটা তো তাই, তর্পণের মানেটা তো তাই বাংলায় ছোট করে। তাহলে আপনি কিন্তু সানকে ডাইরেক্ট নিজের জন্য কিছু করলেন না, করলেন নিজের জন্য? চাইলেন কি নিজের জন্য কিছু করলেন না, আপনি চাইলেন আপনার পূর্বপুরুষরা যাতে ভালো থাকুক। সান তাতে কি দেখলো, বাহ এই ছেলেটা কিন্তু খারাপ না, ছেলেটা ভালো, নিজের জন্য না সবার জন্য চায়, না না ছেলেটা ভালো, ছেলেটা ভালো, তাই তো? দেখবেন একটা অফিসে যখন কাজ একদম একটা অফিসে কাজ করবেন তখন দেখবেন অন্য অফিস থেকে কোনো ছেলে যদি আপনাদের অফিসে আসে রেগুলার, ধরুন কোনো ফাইল নিয়ে আসলো বা কোনো কাগজ নিয়ে আসছে বা কোনো চেক নিয়ে আসছে বা কোনো ফাইল দিতে আসছে বা কোনো কাজ করাতে আসছে, দেখবেন কিছু ছেলে আসে আপনাদের মনে ধরে যায়, ও তুমি এসছো, আসো আসো আসো, বসো বসো বসো, এই আজকে ফাইল এনেছো? হ্যাঁ স্যার ফাইল এনেছি, স্যার পাঠিয়ে দিয়েছে। তাহলে ওই কোম্পানির বসের কাছে থেকে তোমার কাছে কিন্তু ছেলেটা বেশি গ্রহণযোগ্য। হয়তো বস বছরে একবার আসে বা মাসে একবার আসে পয়সা নিতে বা পয়সা দিতে, বাট 29 দিন কিন্তু ছেলেটা আসে। তাহলে 29 দিন কিন্তু ছেলেটা তোমার কাছে আস্তে আস্তে তোমার কাছে একটা ভালো ছেলে বা একটা গ্রহণযোগ্য ছেলে হয়ে উঠলো। কিন্তু ওর সাথে কিন্তু তোমার কোনো ডাইরেক্ট টার্মস নেই, ওর সাথে না তোমার 5 পয়সার ব্যবসা আছে না কিছু আছে। কিন্তু এবার যেদিনই ধরো আজকে অফিসে আসলে বাট ওই ছেলেটা আসলো না, একবার তোমার মন বললো আজকে তো ওই ছেলেটা আসলো না রে ফাইল নিয়ে, দরকার হলো ওই কোম্পানি থেকে অন্য কেউ আসলো, তখন তুমি বললে এই তোমাদের অফিসে ও কোথায়? স্যার আজকে ও আসেনি, ওর শরীরটা খারাপ, বাড়িতে আছে। কেন, কি হয়েছে? এই যে কেন কি হয়েছে, তার মানে ওর জন্য তোমার একটা মনে একটা জায়গা আছে বলে কিন্তু তুমি জিজ্ঞাসা করলে কেন কি হয়েছে ওর? না স্যার জ্বর হয়েছে বলো, কালকে থেকে জয়েন করবে। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে কি হলো, সেই ব্যক্তি বা ব্যক্তি বিশেষের জন্য তোমার মনে একটা ইনডাইরেক্টলি জায়গা তৈরি হয়েছে। আমরাও ঠিক স্যাটানরা তাইভাবেই সানের মনে ঢুকবো। ওকে, ক্লিয়ার? আমাদের নেক্সট এই লাল কিতাব রেমেডির ক্লাসটা আগামী 5 দিনের ক্লাস। এর কোর্স ফি হচ্ছে 1103 টাকা, ঠিক আছে? আর আজকের মধ্যে যারা পেমেন্ট করবে অনলি 905 টাকা। আজকের মধ্যে যারা পেমেন্ট করবে তারা অনলি 905 টাকায়, না হলে 1103 টাকা। এই কোর্সটা শুরু হবে আমাদের মঙ্গলবার থেকে, ঠিক আছে? মঙ্গলবার থেকে আমাদের কোর্সটা শুরু হবে। ওকে, ক্লিয়ার? টোটাল 9টা প্ল্যানেটের মোর দ্যান 300 রেমেডি আমরা শুনবো এবং পড়বো, এবং কিছু গুপ্ত বিদ্যা আমরা এই কোর্সের মধ্যে শিখবো। এটা অ্যাডিশনাল রেমেডি, কিছু গুপ্ত বিদ্যা এই কোর্সের মধ্যে শিখবো। এবং আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য স্পাইস রেমেডি আর সোপ, সাবান, সেন্ট, এগুলোর মেকিং ক্লাস আনবো। আমাকে দেখা যাচ্ছে না, ক্লিয়ার? এই ক্লাসটা আগামী মঙ্গলবার থেকে শুরু হবে, অনলি 905 টাকা আজকে যারা পেমেন্ট করবে, আর এরপরে যারা পেমেন্ট করবে তাদের হচ্ছে 1103 টাকা। মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে, আগামী 5 দিনের ক্লাস। ওকে, ক্লিয়ার? ওকে, আর কারো কিছু জানার থাকলে বলুন। হ্যালো স্যার, এতে কি বেসিক বা অ্যাডভান্স কিছু আছে? রেমেডি স্যার এতে কি বেসিক বা অ্যাডভান্স কিছু আছে? আমি এটাই অ্যাডভান্সের কোনো কনসেপ্ট আমার লাইফে নেই। আমার লাইফে শিক্ষার একটাই কনসেপ্ট হয়, শিক্ষা। আচ্ছা স্যার, কোনো বেসিক বা অ্যাডভান্স আমি ভাগ রাখিনি। ঠিক আছে। ইনকাম করার রাস্তা আমার কাছে একটাই, এটা ফুল পয়সা ইনকাম করা। এরপরে লাল কিতাব রেমেডি, আচ্ছা আচ্ছা স্যার, এরপরে লাল কিতাব রেমেডি বলে কিছু নেই। যারা এরপরে অ্যাডভান্স হাবিজ সাবা প্রফেশনাল অ্যাস্ট্রোলজিক্যাল এইসব বলবে, তার দ্যাট ইজ মিন ওই একই জিনিস ঘুরিয়ে দেবে। আমার কাছে এই 300 থেকে 400 রেমেডি দেওয়ার পরে লাল কিতাব আর অ্যাস্ট্রোলজিক্যালি কোনো রেমেডি থাকে না। কারণ আমি তো আপনাকে পান্না বেচবো না, আমি তো আপনাকে গোমেদ বেচবো না, আমি আপনাকে চুনি বেচবো না। কারণ আপনার থেকে বেচে আমি তো 50,000 টাকা 20,000 টাকা ইনকাম করবো না। আমি আপনাকে এই 1000 টাকায় কোর্সটা সেল করলাম, যেটার এক একটা রেমেডির দাম পড়বে 2 থেকে 3 টাকা। যেটা যে কোনো একটা ক্লায়েন্টকে একটা রেমেডি প্রেজেন্ট করবেন 5,000 টাকা ফিস নেবেন, 5,000 টাকা ফিস নেবেন, চোখ বন্ধ করে 5,000 টাকা ফিস নেবেন। এবং এই প্রত্যেকটা রেমেডির
সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 41 ডেজ টু 45 ডেজ, তার মধ্যে রেজাল্ট পেতে হবে সে শুদ্ধাচারে যদি করে। আর লাল কিতাব রেমেডি যদি নিরামিষ ভক্ষণ করে সেই রেমেডিস করা শুরু করেন, তাহলে উইদিন 15 to 20 ডেজ রেজাল্ট, উইদিন 15 to 20 ডেজ রেজাল্ট। বুঝতে পারলাম? পেমেন্ট করার জন্য ফোনপে জিপে নাম্বার বলছি, নোট ডাউন করে নিন। 9051 38 3237, 9051 38 3237 এই নাম্বারে পেমেন্ট করে স্ক্রিনশট গ্রুপে দিয়ে রাখবেন। স্বস্তিক গ্রুপটাকে ওপেন করে দাও, স্বস্তিক গ্রুপটাকে ওপেন করে দাও। হ্যাঁ স্যার করে দিচ্ছি, করে দিচ্ছি স্যার। ঠিক আছে, আজকের মধ্যে পেমেন্ট করলে 905 টাকা, আজকের পরে পেমেন্ট করলে মঙ্গলবার রাত্রি 9টা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন, সেক্ষেত্রে 1103 টাকা। কোর্স হবে 5 থেকে 6 দিনের ক্লাস হবে, ঠিক আছে। টোটাল 300 থেকে 400 অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি। তার মধ্যে কিছু রেমেডি আছে যেটা আপনারা অ্যাডভান্স, প্রফেশনাল, বেসিক যত রাজ্যের কোর্স আছে যদি ম্যাচিং করে দেখাতে পারেন, কোর্স ফি ফুল ফ্রি, এরকম চ্যালেঞ্জ। কিছু আমার প্রেডিকশন রেমেডি আছে যেটা লাল কিতাবের টোটাল 5টা বই আছে, সেই 5টা বই থেকে কিছু বেসিক রেমেডিকে আমি মিক্সিং করে তুলেছি। কিছু মিক্সিং রেমেডি আছে এর মধ্যে, যেমন এই তালা রেমেডিটা অনেকেই হয়তো আগে শুনেছেন, কিন্তু আমার যে মিক্সিং রেমেডিটা, এই রেমেডিটা কোথাও পাবেন না। এই যে 12টা বাদাম, এই রেমেডিও কোথায় পাবেন না। হ্যাঁ বলুন, কিছু বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি স্যার ওই যে ক্লাস যেটা শুরু হবে মঙ্গলবার থেকে, যেহেতু আপনি বললেন শপের কিছু রেমেডি, বিভিন্ন পদ্ধতি বললেন, ক্যান্ডেল যে স্পিল আছে মানে ওটাও কি এরকম থাকবে, এরকম কিছু থাকবে? ক্যান্ডেল মানে বুঝলাম না। মানে ক্যান্ডেল এখন দেখছি না, মানে ক্যান্ডেলের মাধ্যমে কিছু সমস্যার সমাধান করা যায়, দেখুন মানে মোমবাতির মাধ্যমে। হ্যাঁ, ক্যান্ডেল রেমেডি একটা আলাদা কোর্স, ক্যান্ডেল রেমেডি একটা আলাদা কোর্স, বাট ক্যান্ডেল রেমেডির কোর্স উনি বলছেন এই কোর্সের মধ্যে কি সেই সোপ বা ক্যান্ডেল? না, সোপ বা ক্যান্ডেল না, এটা বলছি এটা আগামী দিনে আসছে। আমাদের সোপের একটা ক্লাস আসবে, একটা আপনাদের স্পাইস রেমেডির ক্লাস আসবে, আর একটা আমাদের সবথেকে মেজর জিনিস হচ্ছে সেন্ট। একটা সেন্টের মাধ্যমে আপনি 9টা গ্রহকে ঠিক করতে পারেন, জানা আছে? এমন সেন্ট তৈরি করা, হ্যাঁ স্যার জানা আছে। আপনারা নিজে হাতে তৈরি করতে পারবেন, তাতে 9টা গ্রহ 27টা নক্ষত্র আপনার অ্যাডজাস্টমেন্ট আসবে, এবং এটা অনলি ফর জাস্ট 11 ডেজ, নট 11 বছর। 11 ডেজের রেজাল্ট আছে, 11 ডেজের রেজাল্ট আছে। এই সমস্ত জিনিসটাই আগামী দিনে আসছে। ফার্স্ট কোর্সটা হচ্ছে, আচ্ছা বনানীদি শিখবেন, আমি জানি আপনি আমার সাথে আছেন সবসময়, আপনাকে বলতে হবে না, আপনার নাম এনরোলমেন্ট করে রেখেছে, ঠিক আছে। আজকে তো মুখই তো দেখালেন না, ক্লাস করে গেলেন, ঠিক আছে। স্যার সেন বলতে কি ওই অ্যারোমা থেরাপি যেটা, ওইটাই বলতে চাইছেন? ওটা আলাদা, অ্যারোমাথেরাপি আচ্ছা আচ্ছা, ওটা আলাদা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পারফিউম, আচ্ছা যেটা অয়েল বানানোটা নিশ্চয়ই অনেকে জানে, ঠিক আছে। হ্যাঁ স্যার, এখন লাভ অয়েল উঠেছে, মানি অয়েল উঠেছে। আচ্ছা, হিলিং অয়েল জানেন? এই তো বললেন তো অয়েল, যখন আপনি জানেন তাহলে আমি ক্লাসেই বলি। হিলিং অয়েল কি আছে শোনেননি না, আপনার নামই শোনেননি, কারণ এগুলো না শুনিনি স্যার, শেখাবে না। না। 7 চাকরা, আমাদের যে শরীরে 7টা চক্র আছে, এই 7টা চক্রকে যদি আপনি ক্লিনজিং না করেন, হিলিং না করেন, তাহলে আপনার কোনো কিছু তো কাজ হবে না। এই যে আজকে ধরুন আমি একটা সেটাই প্রেডিকশন করতে পারি বা আমার ইনফরমেশন পাওয়ার দিয়ে দেখতে পারি কিভাবে তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে, এটাকে জানতে হবে। এটাকে হিলিং এর মাধ্যমে তৈরি হয়েছে। এটা দীর্ঘ একটা পথ চলা, সেই পথ চলতে চলতে এই জায়গাটা এসছে। এইটাই আমরা এখন এই টেকনিক্যাল পদ্ধতিতে এই যে অয়েলগুলো তৈরি হচ্ছে, এই অয়েলগুলো প্রচণ্ড এক্সপেন্সিবল। এর জন্য আমি সাধারণত ক্লায়েন্টকে আগে প্রেফার করি না, একমাত্র মারোয়ারি ক্লায়েন্ট ছাড়া আমি অয়েল প্রেফার দিই না।
কারণ মারোয়ারি ক্লায়েন্টরা আগে এসে অয়েল চায়, এটা হচ্ছে মারোয়ারি ক্লায়েন্টদের ফার্স্ট জিনিস। सर जी ऑयल आज ऑयल चाहिए सर जी आज ऑयल चाहिए, ऑयल नहीं देने से ना बीबी जी नाराज हो जाएगा, क्योंकि वो लोग का लाइफ में कुछ नहीं है, মানি छोड़ के कुछ नहीं है। বুঝতে পারছেন ওপেন ফোরামে অনেক লেডিস আছে, বলতে পারছি না কথাটা, ওদের কাছে পয়সা ছাড়া ওদের লাইফে আর কিছু নেই, বাট ওই জিনিসটাকে ওদের চাই, ওরা আটকে রাখে। ঠিক আছে, এই হচ্ছে কাজ। এর জন্য বলি অয়েলও এতটাই এফেক্টেড হয়। তাই বলবো যেটুকু শিখবেন মন দিয়ে শিখবেন, প্রত্যেকটা কোর্স লাইফের সাথে গুরুত্বপূর্ণ, এফেক্টেবল। অনেকে বলে না এই অ্যাস্ট্রোলজি শিখবো, এই অ্যাস্ট্রোলজি শিখবো। অ্যাস্ট্রোলজি শিখতে গেলে অ্যাস্ট্রোলজির বেসিক জিনিসটা জানতে হবে। বেসিক জিনিসটা যখনই আপনার নখদর্পণ, শুনুন, আপনি একটা ক্লায়েন্টের চার্ট দেখলেন, চার্ট দেখে আপনি বলে দিলেন আপনার এই আছে, ওই আছে, ধ্যান আছে, ধ্যান আছে, এই সমস্যা, ওই সমস্যা। সমস্যাটা তো বললেন, সমাধান, সমাধান আপনি বলবেন একটা গোমেদ নিয়ে নিন, একটা চুনি নিয়ে নিন, একটা প্রবাল নিয়ে নিন, বা আপনি এটা হিরে নিন। কাস্টমার বলে স্যার আপনার ফিসটা 2000 টাকা দিতে গিয়ে প্যান্ট জামা খুলে গেছে, আপনি আমাকে এখনো 1-1.5 লাখ টাকা রত্ন দিতে বলছেন, স্যার আমি তো মরে যাবো, একটা ফ্রিতে রেমেডি দিন, 2000 টাকা ফিসটা নিয়েছেন, একটা রেমেডি দিন যাতে ওনার ফিনান্সিয়াল গ্রোথ হয়। আগামী 15 দিন পর এই ক্লায়েন্ট আপনাকে ছাড়া কারো কাছে যাবে না, এবং এই ক্লায়েন্ট আরো 10টা ক্লায়েন্ট দেবে। এটা মুখের কথা বলছি না, এটা বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছি। আজ থেকে 4 বছর আগে যখন শুরু করেছিলাম এই প্রফেশন, আমি 2019 সাল থেকে প্রফেশন শুরু করি। ফার্স্ট ক্লায়েন্ট দেখেছিলাম 2023 আমি ফার্স্ট ক্লায়েন্ট ভিজিট করেছিলাম। তখন সারা মাসে 3 থেকে 5 জন ক্লায়েন্ট দেখতাম। আজকে আপ টু নভেম্বর পর্যন্ত আমার বাস্তুর পুরো ফুল শিডিউল। নভেম্বর পর্যন্ত আমি কোনো বাস্তু নিতে পারবো না, শুধু একমাত্র আমার স্টুডেন্টের কিছু হলে আমি স্পেশাল মাঝখানে ডেট নিই, এছাড়া আমি রাখি না। এই জিনিসটা আজ একদিনে তৈরি হয়নি, এগুলো রেফারেন্সে তৈরি হচ্ছে। আমার অ্যাডও চলে না, আপনি কোনো জায়গায় আমার অ্যাড দেখতে পারবেন না। এতদিন এই ফেসবুক প্রোফাইলটাকেও চালাতাম না। এই আমার শিষ্য, আমার ছোট ভাই, আমার বন্ধু স্থানীয় এবং ভাই স্থানীয় স্বস্তিক, ও নিজে থেকে দায়িত্ব নিয়ে আমার ফেসবুক সমস্তটাও মেনটেন করে। আমি ফেসবুকে জানি না, ও আমার আইডি পাসওয়ার্ড সব ওর কাছে দেওয়া, ওই মেনটেন করে। সমস্ত ছবি ছাড়া, সমস্ত পোস্ট করা, তাকে বুস্টিং করা, পুরোটাই ও করে। এর জন্য ওর কাছে আমি চিরকৃতজ্ঞ। ঠিক আছে, ও বলছে স্যার এগুলো করা উচিত, এগুলো আজকের দিনে দরকার। আমি বলি দর্শনদারিটা কি খুব দরকার? আমার কি গুণ আছে সেটা তো আমার সার্ভিস নেওয়ার পর আমার ক্লায়েন্ট বলবে, আমার ছাত্ররা বলবে। তাহলে আমার কি অ্যাড করাটা এতটাই দরকার? আমার মুখে কখনো কারো সম্বন্ধে খারাপ কথা বলতে শুনবেন না, কারণ কি আমি জানি খারাপ যখনই আমি কারোর নামে বলবো না, আমার নিজের অরাটাকে আমি খারাপ করবো। বাট লোকে আমাকে খারাপ বলুক, আমার তাতে কিছু আসে যায় না। বাট আমি যখন যেটুকু করি যারা ভালো কাজ জেনে মন থেকে করি এবং হৃদয় দিয়ে করি। হ্যাঁ হ্যাঁ বলুন, কি বলছেন অরিন্দা? কাজ হয় যারা কাজ জেনে আপনার আওয়াজটা প্রচন্ড আসছে, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, বলুন। আমি বলছি অ্যাড ছাড়াও কাজ হয়, যেটা সত্যি কাজ জানে তারা অ্যাড ছাড়াই কাজ হয়। হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যালো, অবশ্যই। তো সেইটাই বলার যে এই ছোট ছোট ক্র্যাশ কোর্সগুলো করুন, তাতে আপনারা শিখতে পারবেন অনেক দিন। দেখুন আমার কোর্সগুলো তো দেখেছেন, আমার কোনো কোর্সই নট মোর দ্যান 2000, কোনো কোর্সই নট মোর দ্যান 2000। শুধু বাস্তুর কোর্সটা 3000, আর ওভারঅল সব কোর্সই 1000 থেকে 1500-র মধ্যে। তাহলে এটা নিশ্চয়ই সবার কাছে পকেট ফ্রেন্ডলি এবং জাস্টিফাইড। একটা 3 দিন 5 দিন 6 দিনের কোর্স করবেন, তাতে যথেষ্ট নলেজ আছে এবং যথেষ্ট মানে ফুল অফ এনথোসমেন্ট। এমন না যে একটা দুটো জিনিস, মোর দ্যান 300 to 400 রেমেডিস তার ক্লাস, পুরোটাই আপনারা পাবেন। এবং এরপরে কিছু কোর্স আসছে, সেগুলো আসছে, এবং খুব তাড়াতাড়ি আমাদের বিএনএন আর হচ্ছে আপনার কেপি অ্যাস্ট্রোলজি শুরু হবে, যেটা আমাদের আদার্স স্যাররা নেবেন, সেই কোর্সও আসছে। আমাদের সাথে কাছে থাকুন। আর এই কোর্সটার পরে আমাদের মঙ্গলবার থেকে আমাদের টেকনিক্যাল ক্লাসটা বৃহস্পতিবার থেকে শুরু করব। টেকনিক্যাল ক্লাস বাস্তব বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে।
বাস্তুর ক্লাস চলছে। আজকে আর বাস্তুর ক্লাসটা নেব না। স্যার তন্ত্র ক্লাস কবে থেকে হবে স্যার? তন্ত্র ক্লাস দেখুন, তন্ত্র ক্লাসটা নিতে গেলে আগে আপনাদেরকে আমি তার আগে 3টে হিলিং ক্লাস করাবো, ঠিক আছে? আনবো খুব তাড়াতাড়ি, আনবো আফটার পূজা আনবো। কারণ তন্ত্রটা না একটু শীতকাল ছাড়া খুব সমস্যা, একটু শীতকাল ছাড়া করাটা খুব সমস্যা, কারণ শরীরের থেকে একটা হিট এনার্জি বার করতে হয়। এটার জন্যই একটু শীত করুক, আফটার দুর্গা পুজো যাক। আমি তার আগে আপনাদেরকে মাঝে মাঝে কিছু মেডিটেশন আর হিলিং ক্লাস করাবো। এই হিলিং করতে করতে যখন আপনাদের দেখবো মোটামুটি 3-4টে চাপড়া হিলিং হয়ে গেছে, আস্তে আস্তে আমি তন্ত্রের ক্লাসটা নিয়ে আসবো, ঠিক আছে? কাছে থাকুন, পরপর পরপর সব পাবেন, সব পাবেন, ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ করলাম। যারা যারা পেমেন্ট করবেন গ্রুপে, স্বস্তিক একটু গ্রুপে ফোনপে জিপে নাম্বারটা মেনশন করে দিও, পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে রাখবেন। ওকে, গুড নাইট। গুড নাইট স্যার, গুড নাইট। গুড নাইট স্যার।